রিয়া এবার সবাইকে বলতে লাগলো, আমি খুব লাকি যে আমি সুন্দর একটা জীবন সঙ্গী পেয়েছি। তাকে আমি আমার জীবনের চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসি। আজকে সবার সামনে আমি তার নাম বলবো, আর তাকে আজকেই আমি বিয়ে করব। আমার হবু স্বামীর নাম হলো। আমি রিয়ার কথা শুনে খুশি মনে এক পা সামনে এগোলাম। আর রিয়া বলল, সেই ছেলেটা হলো আমার একমাত্র ভালোবাসার রাসেল, যাকে আমি অনেক অনেক ভালোবাসি, আর তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ের কথা শুনে আমার মনের ভিতরের সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তার মানে এতদিন রিয়ার ভালোবাসা মিথ্যে ছিল? যাকে আমি সবটা উজাড় করে ভালোবেসেছি, সে কি আমাকে ধোঁকা দিয়েছে? না না, এ হতে পারে না। রাসেল লাল রঙের একটা পাঞ্জাবি পরে রিয়ার পাশে এসে রিয়ার হাত ধরে বলল, আমি ধন্য যে তোর মতো একটা বউ পাবো। আমি কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, রিয়া, তাহলে আমি কে? আমার ভালোবাসা কি মিথ্যা ছিল? রিয়া আমার কথা শুনে বলল, ও হ্যাঁ, তোর পরিচয় তো দেওয়াই হয় নাই। আর তুই তো বস্তির পোলা, তোরে শুধু ব্যবহার করা যায়, ভালোবাসা যায় না। কি হবে তোরে বিয়ে করে বল? না আমাকে সুখে রাখতে পারবি, শুধু ভালোবাসলে হয় না। তুই তো বোকা, এই জন্য আমার বলা মিথ্যে কথাগুলো খুব সহজেই বিশ্বাস করে নিলি। আমার তো খুব হাসি পাচ্ছে। রিয়ার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। যাকে মন প্রাণ সবটা দিয়ে ভালোবাসি, সেভাবে ধোঁকা দেবে কখনো ভাবিনি। রিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব খুব ভালোবাসি ওকে আমি। রিয়ার সামনে গিয়ে ওর হাত ধরতেই রাসেল আমার দিকে এগিয়ে আসবে। তখন আমি বললাম, ভাইয়া প্লিজ একটু সময় দেন আমাকে, ওর সাথে একটু কথা বলি। রাসেল ভাই আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলে? রিয়া আমার মুখের উপর বলে, আমার মন বলছে তাই এমন করছি। আমার চোখের দিকে একবার তাকিয়ে বলো যে আমি তোমাকে ভালোবাসি না। এখান থেকে চলে যাও, নইলে তোমার সাথে খুব খারাপ কিছু হবে। আমি নিচে বসে কান্না করে বললাম, জীবনে কি আছে? তুমি ছাড়া কিচ্ছু নেই। এক জীবনে তুমি আমার সব আশা ভরসা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রিয়া। প্লিজ আমাকে না করো না। তুমি না বললে সব কিছু ছেড়ে আমার সাথে চলে যাবে। আজকে কেন এই কথা বললে তুমি? আমার কি অপরাধ ছিল? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রিয়া। রিয়া আমার কথা শুনে কিছু বলল না, চুপচাপ বসে আছে। আমি এর পা জড়িয়ে ধরে বললাম, আমার জীবনের সব কিছু তুমি রিয়া। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই রিয়া, তুমি না আমার সব কিছু ছিলে? আমার হাত ধরে বলতে সবসময় আমার পাশে আছো। তাহলে আজকে কেন এই কথা বললে তুমি? আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। কি অপরাধ ছিল আমার বলো? তোমাকে ভালোবেসে আমি সব কিছু দিয়েছি। আজ কেন আমার সাথে এমন করছো? আমার পা ছাড় বলছি। একবার বলো আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে তোমার বাবার কারণে ভয় পেয়ে না করছো, তাই না? রিয়া শুধু বলল, বাবা তুমি বিষয়টা একটু দেখো। এটা বলতেই রিয়ার বাবার সাথে থাকা বডিগার্ডগুলো এসে রিয়ার সামন থেকে ধরে নিয়ে আমাকে মারতে লাগলো। আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আছি। আজকে আমার ভালোবাসা অসহায়। গরিবের ভালোবাসার কোনো দাম নেই। আমরা তো ইচ্ছে করে গরিব হইনি, আমাদের বানানো হয়েছে গরিব। আমাদের কি মন নেই? আমি মানুষ, তোমরাও তো মানুষ। আজকে আমি ওকে ভালোবাসি বলে আমাকে তোমরা মারছো। ভালোবাসা কি সত্যি বড় অপরাধ? রিয়া কেন আমার সাথে এমন করলো? আমার জীবনটা ধ্বংস করে দিল। আমি এখন বাঁচবো কিভাবে? কেন এমন করলে? আমাকে মারতে মারতে মেয়রের বডিগার্ডগুলো আমাকে ধরে রিয়ার বাবার গোপন রুমে নিয়ে গেল। আমার হাত পা বেঁধে ওরা চলে গেল। কিছুক্ষণ পরেই মেয়র সাহেব ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সত্যি, ভালোবাসা বড়ই অসহায়। কেউ পায়, আবার কেউ হারিয়ে ফেলে। দেখ আজকে তোর কি কপাল। এদিকে আমার মেয়ের বিয়ে হবে, আর একদিকে তোরে আজকে মেরে ফেলা হবে। আমি তোরে আগেই বলছিলাম যে এইখান থেকে চলে যা, নইলে খুব খারাপ কিছু হবে তোর সাথে। আমার কথা তো শুনলি না, এখন মজা বুঝবি। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, আমাকে মেরে যদি আপনি শান্তি পান, তাহলে মেরে ফেলেন। তবে একদিন বুঝবেন, আমি কোনো শব্দ করব না। আপনি আমাকে মেরে ফেলেন। মেয়র স্যার লাল রক্তে একটা সাদা কাপড় পরে হাতে দুইটা ছুরি নিয়ে বলল, আমি তোর আগে বলেছিলাম যেখান থেকে চলে যেতে, কিন্তু আমার কথা শুনলি না। হঠাৎ উপর থেকে দিয়া ডেকে বলল, বাবা, তুমি কোথায়? একজন এসেছে তোমার সাথে দেখা করার জন্য। স্যার আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়া একটু পরে তোরে দেখছি। কথা বলেই উনি লাল রক্ত লাগানো কাপড়টা খুলে উপরে চলে গেল। আমাকে আজকে উনি মারবেন, এরপরে আমার খারাপ লাগছে না। কিন্তু রিয়ার বলা কথাগুলো বুকের ভিতরে তীরের মতো লাগলো। বিশ্বাস করেন, কেউ যদি আমার বুক টেনে কলিজা বের করে ফেলতো, তাও আমার এতটা কষ্ট হতো না। আমি যে আজকে কতটা অসহায় সেটা বলে বোঝাতে পারবো না। মন চাইছে আজকে নিজে নিজে আত্মহত্যা করে ফেলি।
এর ভিতরে মেয়ের স্যার আমার আম্মুকে নিয়ে ভেতরে ঢুকলো। আম্মুকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আম্মু, তুমি এখানে কি করো? আম্মু কান্না করতে করতে বলল, আমি তোরে আগেই বলেছিলাম বাবা, এইসব ভালোবাসা আমাদের জন্য না, কিন্তু আমার কথা তুই শুনলি না। বাবা, ভালোবাসা বলতে কোনো কিছু হয় না, যা আছে সব শুধু কষ্ট। তবে আমি থাকতে তোর কিছু হবে না। আমি তোরে আগেই বলেছিলাম, যেদিন তোর কিছু হবে সেই দিন আমি আমার জীবন দিয়ে তোরে বাঁচিয়ে নেব। মেয়র সাহেব হাসতে হাসতে বলল, কি মা, পেলি তুই? আজকে নিজের ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। বাবা, আমার ভাবতেও খুব ভালো লাগছে। স্যার আপনার পায়ে পড়ি, আমার মাকে ছেড়ে দেন প্লিজ। প্রয়োজনে আমার সাথে যা ইচ্ছা তাই করেন। আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ স্যার প্লিজ। মেয়র সাহেব একটা মেশিন দেখিয়ে বলল, এটার ভিতরে তোর মাকে ঢুকিয়ে দিব, আর অন্য পাশ দিয়ে মাংসগুলো টুকরো টুকরো হয়ে নদীতে পড়ে যাবে, আর সেগুলো মাছে খেয়ে ফেলবে। আমার এখানে কিছুই করার নেই। ভাবছিলাম তোরে মেরে ফেলবো, কিন্তু তোর মা এসে নিজের জীবন দিয়ে দেব, তাও তিনি ছেলেকে বাঁচাবেন। বাবা, আমি তো ধন্য হয়ে গেলাম। স্যার আমি আর কোনোদিন আপনার বাসার সামনে আসবো না, কখনো বলবো না আপনার মেয়েকে আমি ভালোবাসি। প্লিজ স্যার আমার আম্মুকে ছেড়ে দিন। উনি স্যার আমার এই পৃথিবীতে কেউ নেই। হাত জোর করে আপনার কাছে বলছি। আমার আম্মু কান্না করে বলল, এমন জায়গায় হাত দিলি, হাতের সাথে পুরো শরীরটাও পুড়ে গেল। আমি মা হয়ে আমার ছেলের মৃত্যু দেখতে পারবো না। আমি জানতাম তোর সাথে এমন কিছু হবে, এই জন্যই তো পারজানার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসছি। ভালো থাকিস, আর কখনো হয়তো আম্মু ডাক শুনতে পারবো না। জানি ভালোবাসা পবিত্র জিনিস, তবে এটা সবার ভাগ্যে থাকে না। বাবা, আমরা গরিব মানুষ, আমাদের মতোই নিচু বংশের কাউকে খুঁজে নেওয়ার দরকার ছিল, কিন্তু তুই বুঝলি না। লাভ ইউ আমার প্রিয় ছেলে, ভালো থাকিস। এই কথাটা বলতেই মেয়র সাহেব ধাক্কা দিয়ে আমার আম্মুকে মেশিনের ভেতরে ফেলে দিল। মেশিনের ভেতর থেকে লাল রক্ত বের হচ্ছে। আমি চিৎকার করে কান্না করতে করতে বললাম, এ আমি কি করলাম? নিজের হাতে আমি আমার আম্মুকে মেরে ফেললাম। কি করলাম আমি? কান্না করতে করতে আমি বেহুশ হয়ে গেলাম। তবে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার বাসার সামনে পড়ে আছি। আমার একটা পা নাড়াতে পারছি না। শরীর থেকে প্রচুর রক্ত বের হয়েছে। বুঝতে পারছি যে আমাকে খুব মারা হয়েছে। আম্মুর কথা মনে পড়তেই কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমার সামনে আমার আম্মু নিজের জীবন দিয়ে দিল, তাও আমার জন্য। নিজের গালে নিজের চড় দিয়ে বললাম, তুই কেন ভালোবাসায় পড়ে এতটা পাগল হয়ে গেলি? তোর মতো নষ্ট ছেলের জন্য আজকে একজন মায়ের জীবন শেষ হয়ে গেল। কেন এমন করলি তুই? কান্না করতে করতে আবার মাটিতে পড়ে গেলাম। তবে যেই ভালোবাসার জন্য সব কিছু হারিয়ে ফেললাম, আজকে সেই ভালোবাসার জন্য নিজের জীবন দিয়ে দেব। আমি আবারও এক পায়ে হেঁটে আরেকটা লাঠিতে ভর দিয়ে রিয়ার বাসার সামনে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া বিয়ের পিড়িতে বসে আছে। আমাকে দেখে সবাই সাইড হয়ে গেল। আমি একটা চেয়ারে বসে চিৎকার করে মানুষকে বলতে লাগলাম, ভালোবাসা জিনিসটা খুব খারাপ। এই মেয়ের সাথে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু এরপরেও আমার মুখের উপরে বলে দিল ও আমাকে ভালোবাসে না। কি অপরাধ ছিল আমার? অপরাধ শুধু এই জায়গায় ছিল, ওকে অনেকটা পরিমাণে ভালোবাসি আমি। এটাই তো শুধু আমার দোষ? আচ্ছা তোমরাই বলো, ভালোবাসি কি অপরাধ? আমার সামনে দিয়ে এসে বলল, দেখেন, এখানে একটা শুভ কাজ করছে, প্লিজ এখান থেকে যান। আমরা চাই না আবার আপনার সাথে খারাপ কিছু করতে। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমার সামনে যদি আমি তোমার মাকে মেরে ফেলি তাহলে তোমার ভালো লাগবে বলো? তোমার বোন আমাকে আগে বলতে পারতো যে আমাকে পছন্দ করে না, তাহলে তো আমি তোমার বোনের পিছনে ভেবে পড়ে থাকতাম না। কখনো কাউকে ভালোবাসেনি তো, এজন্য হয়তো বুঝতে পারছো না। আমি এখানে থাকার জন্য আসিনি, চিন্তা করো না, চলেই যাব। এ কথা বললে আমি আবার রিয়ার সামনে চলে গেলাম। রিয়ার সামনে গিয়ে বললাম, ভালোবাসা কি সত্যি অনেক বড় অপরাধ রিয়া? আমি তোমাকে বিশ্বাস করে মন দিয়েছিলাম, আর তুমি, যাক এসব তুমি বাদ দাও। আমি তোমাকে এখানে বিরক্ত করতে আসিনি, তুমি কোনো চিন্তা করো না। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটা পিস্তল দিবে প্লিজ? আমি কাউকে কিচ্ছু করব না, আমার শেষ কথাটা রাখো প্লিজ। তুমি আমার ছোট বোনের মতো। কিন্তু দিয়া আমার আচরণ দেখে একটু ভয় পেয়ে দূরে সরে গেল। আমি কোনো উপায় না পেয়ে রাসেল ভাইয়ের পকেট থেকে পিস্তলটা নিয়ে বললাম, একটু সময় ভাই, কিছু বলবেন না, দিয়ে দেব। আমি পিস্তলটা রিয়ার হাতে দিয়ে বললাম, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার সামনে তুমি কবুল বলবে এটা আমি সহ্য করতে পারবো না। আমাকে মেরে ফেলো প্লিজ, আমি তোমার পায়ে পড়ে বলছি। ওরা আমার আম্মুকে মেরে ফেলেছে, আমার জন্য আম্মু নিজের জীবন দিয়ে দিল, আর এখন আমি তোমাকে হারাতে যাচ্ছি। বেঁচে থাকলে হয়তো আমি তোমাকে না পেয়ে পাগল হয়ে যাব। মেরে ফেলো আমাকে প্লিজ,
তোমাকে এখন বলতে খুব করে ইচ্ছে করছে যে শান্তিতে ঘুমায়ও পাখি, আর হবে না দেখা। পথের কাঁটা তুলে নিলাম, রাস্তা তোমার ফাঁকা। যে যাই বলুক, দেখেও তোমার দিন। লিখে রেখো আমার কথা, মনে পড়বে তোমার একদিন। ভালোবাসি, ভালোবাসি রিয়া তোমাকে অনেক। তোমার জন্য কান্না করতে করতে যদি আমার চোখের পানিও শুকিয়ে যায়, এরপরে আমি তোমাকে ভালোবাসি। এই জীবন হয়তো তোমাকে আর পাবো না আমি, কিন্তু ওপরে আমি তোমাকে চাই। প্লিজ রিয়া, আমাকে গুলি করে মেরে ফেলো। জানো রিয়া, ভালোবাসা খুব গভীরতম। আমি পুরোপুরি এটার মাঝে ডুবে গেছি। তোমাকে ভালোবেসে আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি। তোমাকে ছাড়া এক নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে জানো। ভালোবাসার মানুষ সামনে থাকলে খুব ভালো লাগে। আমি এতটা পরিমাণ তোমাকে ভালোবেসে ফেলেছি যা এখন তোমাকে ছাড়া আমার বাঁচতেও কষ্ট হচ্ছে, কিন্তু তুমি সেটা বুঝলে না। রিয়া এবার কান্না করতে করতে বলল, এখান থেকে চলে যাও। আমি খুব খারাপ মেয়ে, নিজের ইচ্ছেগুলো প্রকাশ করার মতো শব্দ নয় আমার কাছে। প্লিজ এখান থেকে চলে যাও তুমি। আমি আমার চোখের সামনে দেখতে চাই না তোমাকে। আরে চলে যাব তো, এত চিন্তা করো না, শুধু একটু অপেক্ষা করো। রিয়ার হাতে পিস্তলটা রেখেই রিয়ার আঙ্গুল ধরে জোরে ট্রিগারে একটা চাপ দিলাম, আর একটা গুলি এসে আমার বুকের ভেতর চলে গেল। আমি রিয়াকে ছেড়ে এবার দাঁড়িয়ে বললাম, আমার ভালোবাসা সার্থক। এই দুনিয়ার মানুষ তোরা সবাই দেখ, আমার ভালোবাসা আজকে সার্থক হয়েছে। আমি যাকে ভালোবাসি সে আজকে আমাকে গুলিবিদ্ধ করেছে। আমি অনেক অনেক খুশি হয়েছি। আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। ওর সামনে আমি মারা যেতে পারবো। তাও রিয়া অন্য কারোর জন্য কবুল বলবে এটা আমি শুনতে পারবো না। আমার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু ওর ভালোবাসা যে মিথ্যা হবে তা আমি জানতাম না। আমার ভালোবাসা সত্যি ছিল রিয়া। আমি আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আজকে আমি আমার জীবন দিয়ে দিলাম। সুখে থাকো, এটাই দোয়া করি। আমি ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম। আমার শরীর থেকে ধীরে ধীরে শক্তি কমে যাচ্ছে। মেয়র স্যারের বডিগার্ডগুলো ধরে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছে। দূরে থেকে দেখছি রিয়া বসে বসে কান্না করছে, আর আমি মনে মনে বললাম, হায় রে বেইমান মেয়ে, আজকে শুধু আমার মন নিয়ে খেললে না, আমার পুরো জীবনটাই নষ্ট করে দিলে। তবে ফাইমের মুখ থেকে একটা কথা শুনতাম সবসময়। ফাইম আমার সামনে এলেই বলতো, ছিল না কপালে সুখ, আসবে কি ওরে, তুমি বন্ধু সুখে থাকো এই ছেলের বাহু ডোরে। ফাইমের কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কিছুক্ষণ পর শেষ নিঃশ্বাস ত্যাগ করব, কিন্তু ইচ্ছে ছিল রিয়ার কোলে শুয়ে একটু কথা বলবো। তার হলো না। আমাকে ধরে নিয়ে রাস্তার পাশের ময়লাতে ফেলে দেওয়া হলো। আমি ফোনটা বের করে শুধু একটু মেসেজ করলাম, আর ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে ফেললাম। অন্যদিকে গান শুনতে শুনতে তোমার বাসার ভেতরে ঢুকছিল। হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো। বরাবরের মতো এই মেসেজটা সে কাস্টমার কেয়ারের মেসেজ মনে করলো। তোমার তার নিজের রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানার উপর বসে আছে। ফোনটা হাতে নিল গানটা বন্ধ করার জন্য, কিন্তু হঠাৎ করে তার মেসেজের দিকে নজর গেল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যেখানে লেখা আছে, তোদের আমি খুব মিস করি, ওরা আমাকে বাঁচতে দিল না। আমি আমার ভালোবাসা প্রমাণ করতে নিজের জীবন দিয়ে দিয়েছি, আর আমাকে বাঁচাতে আমার আম্মু নিজের জীবন দিয়েছে। আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে থেকে কোনো লাভ নেই। আমার চোখের সামনে ওরা আমার আম্মুকে মেরেছে। আমি পারলাম না আমার আম্মুকে বাঁচাতে, না পারলাম ভালোবাসা ধরে রাখতে, না পারলাম আম্মুকে বাঁচাতে। তোমা, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমার লাশটা আমার বাসার সামনে মাটি দিবি, আর কখনো আমার লাশের সামনে রিয়ার মতো বেইমান মেয়েকে আসতে দিবি না। আর আমি এখানে 3 রাস্তার মোড়ে আছি, আমাকে ধরে নিয়ে যাস। এটি তোর নতুন বন্ধু লাদেন। এতটুকু লেখা পড়েই তো আমার শরীর কাঁপতে লাগলো। এটা কি সত্যি আমি লিখেছি, না কেউ বোকা বানানোর জন্য কেউ লিখেছে, এটাই সে ভাবছে। তোমার ফোন রেখে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। তাড়াতাড়ি আমার বলা ঠিকানায় সে চলে গেল। ঠিকানায় গিয়ে দূর থেকে দেখতে পেল যে কেউ একজন রাস্তার পাশে পড়ে আছে। তোমার তার কাছে গিয়ে চেহারা দেখে কান্না শুরু করে দিল। ও যেটা ভাবিনি সেটাই হয়েছে। যার সাথে মাত্র কয়েকদিন হলো বন্ধুত্ব হয়েছে, সেই ছেলেটা এখানে পড়ে আছে। একটা অটো ডেকে তমা আমাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। ও মনে মনে শুধু এটাই দোয়া করছে যেন আমি বেঁচে যাই। যদিও আমি বোকা, তারপরেও মনটা আমার খুব ভালো। কিন্তু আমাকে এভাবে কে গুলি করলো, তো আমার মাথায় এটাই ঢুকছে না। হাসপাতালে নেওয়ার পর ডক্টর তো আমাকে বলল, রোগীর অবস্থা খুবই খারাপ, রোগীকে বাঁচাতে পারে কিনা তার বিশ্বাস নেই। তারা রোগীকে বাঁচাতে পারবে কিনা সেটা সন্দেহের বিষয়। তবে আপনি বসে বসে শুধু দোয়া করেন। তো আমার শরীর প্রায় কাঁপতে লাগলো, কি করবে সেটা বুঝতে পারছে না। ফাইমের নম্বরও নেই ওর কাছে, তবে দেখা যাক কি হয়। তোমার চুপচাপ বসে বসে আনমনে সব চিন্তা করছিল। একটু পরে ডক্টর ভেতর থেকে বের হয়ে আসলো। ডক্টরকে দেখে তোমার দাঁড়িয়ে বলল, রোগী ঠিক আছে তো? আমার বন্ধু কিছু হয়নি তো? ডাক্তার তোমার দিকে তাকিয়ে বলল,
আর একটু আগে এলেই আমরা রোগীকে বাঁচাতে পারতাম, তবে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। রোগীকে মর্গে রাখা হয়েছে, ওর বাবা মাকে নিয়ে এসে লাশ নিয়ে যাবেন। এই কথা বলে ডক্টর চলে গেল। তোমার যেন নিজের কানে বিশ্বাস করতে পারিনি নিজের বন্ধুর মৃত্যুর কথা। তোমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তবে তোমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে তার বন্ধুর সাথে কেমন হয়েছিল, যে যার কারণে তার আম্মু সহ মারা গেল। হাসপাতাল থেকে বের হয়ে তোমার সরাসরি ফারজানার কাছে চলে গেল। ফারজানার বাসায় গিয়ে দেখে ফারজানা বেলকনিতে বসে বই পড়ছে। তমা আস্তে করে ডাক দিল। ফারজানা তোমাকে দেখে বলল, তোমাকে কলেজে লাদেনের সাথে দেখেছিলাম, তাই তো? তোমা হঠাৎ করেই জোরে জোরে কান্না করতে করতে বলল, আপু, লাদেন আর এই পৃথিবীতে বেঁচে নেই। ওকে মেরে ফেলা হয়েছে। আমি ওকে বাঁচাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডক্টর ওকে মৃত ঘোষণা করলো। এখনও হাসপাতালের মর্গে আছে। ওর সাথে কি এমন হয়েছিল যার কারণে ও মারা গেছে? আর আন্টিকেও নাকি মেরে ফেলা হয়েছে। তোমার কথা শুনে ফারজানার হাত থেকে বইগুলো পড়ে গেল। অনেকক্ষণ আগে আমার আম্মা এসেছিল রিয়ার বাসার ঠিকানা জানার জন্য, কিন্তু ফারজানা এটা চিন্তা করেনি যে ওখানে গেলে কি হবে। ফারজানা যেন সব কিছু বুঝে গেল যে আমার সাথে কি হয়েছে। ফারজানার কথা বলা বন্ধ হয়ে গেছে। যাকে ছোট ভাই বলতো আজকে তার মৃত্যুর খবর শুনতে হচ্ছে। তোমাকে নিয়ে ফারজানা রিয়ার বাসার সামনে চলে গেল। রিয়ার বাসার ভেতরে গিয়ে দেখে রিয়া বিয়ের পিড়িতে এখনও চুপচাপ জড়সড়ো হয়ে বসে আছে, আর রাসেল ওর পাশে বসে ওকে কোনো একটা বিষয় বোঝাতে লাগলো। ফারজানা রিয়ার সামনে গিয়ে বসে গেল আর বলল, তোর মতো বান্ধবী আমার হবে আমি এটা কখনো আশা করি নাই। আমি তোরে আগেই বলেছিলাম যে ছেলেটা খুব গরিব, ওর সাথে ভালোবাসা নিয়ে খেলা করিস না। আর এখানে কি হয়েছে আমি এটা জানতে চাই। এই কথা বলে ফারজানা একটা পিচ্চিকে ডাক দিল। পিচ্চিটা এসেই গড় গড় করে সব কিছু বলে দিল। সব কিছু শুনে ফারজানা কান্না করতে লাগলো। ও ভাবেনি যে আমার সাথে সব কিছু হয়েছে। চোখের পানি মুছে ফারজানা বলল, তোর জন্য আমার ছোট ভাই মারা গেল। তোরে আমার দেখার আছে রিয়া, এটা মনে রাখিস। আর রাসেল, তোরে খুব ভালো মনে করতাম, কিন্তু তুই যে রিয়াকে বিয়ে করবি এটা জানতাম না। আমার ভাইকে মর্গে রাখা হয়েছে, আর রিয়া তুই বিয়ের পিড়িতে কিভাবে ওকে গুলি করতে পারলি? ছি ছি, তোর সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। আর কখনো আমার সামনে তুই আসবি না। ফারজানার কথা শুনে রিয়া শুধু কান্না করছে। ফারজানা চোখের পানি মুছে রিয়ার বাবার সামনে চলে গেল আর বলল, আঙ্কেল, ছেলেটা হয়তো ভালোবাসে ভুল করেছে, কিন্তু ওর আম্মু তো আর ভুল করে নেই। আর আপনি ওর আম্মুকে। মেয়র সাহেব শুধু বলল, আমার এখানে কিছুই করার ছিল না। আমি ওকে আগেই সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমার ছোট ভাই আমার কথা শুনে নাই। তবে কোনো একভাবে ওর আম্মুকে আমি বাঁচিয়ে রেখেছি, আর এখন আমি সব কিছু বলতে রাজি না। তুমি এখন এইখান থেকে যেতে পারো। ফারজানা রেগেই বলল, আজকে যদি তুই রিয়া আর বাবার না হতি, তোরে আমি দেখে নিতাম। তবে সবার কিন্তু সময় আসে, এটা মনে রাখিস। একথা বলে ফারজানা বের হয়ে যাচ্ছে। ফারজানা বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে বসে চুপচাপ কান্না করছে আর বলছে, আমি ওকে বলেছিলাম রিয়া খুব চালাক মেয়ে, ওর থেকে দূরে থাকিস, কিন্তু আমার কথা শুনে নাই ও। রিয়ার বাসায় আসার আগে আমাকে একবার বলতো এই কথা, কিন্তু বলে নাই। আমি এখন কি করব? তোমা ফারজানার পাশে বসে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে আমার মনে হলো আমি যেন একটা অন্ধকার জগতের মাঝে আছি। বুক থেকে আমার চাপা ব্যথা অনুভব হচ্ছে। তবে আমার নাকে কীরকম যেন একটা গন্ধ ভেসে আসছে। আমি আমার সামনে থেকে কাপড়টা সরিয়ে আশেপাশে তাকিয়ে বোকা হয়ে গেলাম। চারপাশে সাদা কাপড়ে ঢাকা, শুধু লাশ আর লাশ। তার মানে ডক্টর আমাকে মৃত ঘোষণা করলো। যাক, আমার কাছে বিষয়টা ভালোই লাগছে। আমি কোনো মতে বসে বসে একা একা হাসছি আর বলছি, ভালোবাসার জন্য সব কিছু হারিয়ে ফেললাম আমি, আর আজকে এই ভালোবাসা আমি কোরবানি করে দিলাম। তবে রিয়াকে আমি ছেড়ে দিয়েছি। ওর মতো বেইমানে যেন শাস্তি না হয়। আমার মৃত্যুর কথা আমার চোখের সামনে ভাসতেই আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল। আমি ধীরে ধীরে দাঁড়িয়ে গেলাম। পাশে ডাক্তারের একটা পোশাক পরে আছে, আমি ওটা পরে নিলাম। এই মুহূর্তে আমার হাসপাতালের চিকিৎসা নেওয়া খুব জরুরি, নইলে আমি সত্যিই মারা যাব। তার আগে আমার একটা কাজ করতে হবে। সবাই যেন জানতে পারে যে আমি সত্যি সত্যি মারা গেছি। আমি যেখানে পড়েছিলাম সেখানে আমি অন্য একটা লাশ টেনে নিয়ে এলাম। তবে আমার বুক থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। সামনে ডক্টরের কিছু জিনিসপত্র পড়ে আছে। আমি সেগুলোকে নিয়ে লাশের মুখটা ভালো করে ছিঁড়ে ফেললাম, যাতে সবাই বলতে পারে যে আমি মারা গেছি, আর আমাকে দেখে কেউ যেন চিনতেও না পারে। এতে সবাই বিশ্বাস করবে যেটা আমারই লাশ। আর আমার জানা মতে আমাকে এখানে তমা নিয়ে আসছে।
জ্ঞান হারানোর আগে ওকে আমি একটা মেসেজ করেছিলাম, যার জন্য তমা হয়তো আমাকে খুঁজে পেয়েছে। আমি আমার মুখ ঢেকে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। শরীরে ডক্টরের পোশাক থাকায় তেমন কেউ আমাকে চিনতে পারিনি। ধীরে ধীরে হেঁটে পাশের হাসপাতালে চলে গেলাম। আর ওরা আমার শরীরে ডাক্তারি পোশাক দেখি আমাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেল। সব ডক্টর মিলে আমার চিকিৎসা করতে লাগলো। আমি শুধু তাকে থেকে দেখছি। কিছুক্ষণ পর একজন ডক্টর বলল, যাই হোক ডাক্তার সাহেব, আপনি এখন বিপদমুক্ত আছেন, তবে আপনার শরীর থেকে প্রচণ্ড রক্ত বের হয়েছে। ডাক্তারের কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, 1 মিনিট কথা বলবো আমি। ডক্টর বলল, বলেন, সমস্যা নেই। কথা শেষ হলে ফোনটা নার্সের কাছে দিয়ে দিন। কথা বলে ডক্টর চলে গেল। আমি সরাসরি তোমাকে কল দিলাম। তোমা কল ধরে বলল, হ্যালো, কে বলছেন? আমি কণ্ঠটা একটু চিকন করে দিয়ে বললাম, তোমা, আপনি যেখানে থাকেন এই হাসপাতালে চলে আসেন। খুব জরুরি একটা বিষয়। আপনি না আসলে একটা রোগী মারা যাবে। প্লিজ তাড়াতাড়ি আসেন। কথা বলে কল কেটে দিলাম। আমি জানি তোমা এখানে চলে আসবে। বাঁচার জন্য আমার এখন কাউকে দরকার। একা একা আমি এখন কোথায় যাব? অল্প কিছুক্ষণের ভেতরেই তোমাকে হাসপাতালের বাইরে দেখলাম। আমি ওকে আস্তে করে ডাক দিলাম, তোমা, এদিকে আয়। তোমা আমার কথা হয়তো বাইরে থেকে শুনতে পেয়েছে, এই জন্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আমায় দেখে যেন চোখ বড় বড় করে ফেললো। এখানে যদি তুই হোস তাহলে ওই লাশটা কার, যাকে আমরা হাসপাতাল থেকে নিয়ে গিয়ে মাটি দিয়েছি? ভয় পাওয়ার দরকার নেই, আয় এখানে বস, আমি তোর সব কিছু বলছি। তোমা ভয়ে ভয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, এসব কি হচ্ছে? আমি কিছুই তো বুঝতে পারছি না। আমি এবার তোমাকে হাসপাতালের বিষয়ে সব কিছু বললাম। সব কিছু শুনে তোমা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তার মৃত্যুর খবর শুনে আমি খুব ভেঙে পড়ি। ভাবি নাই এত আগে তোর লাশ দেখতে হবে। তবে আমি এখন কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আবার তোরে দেখতে পারলাম। ভালোবেসে কারোর জন্য নিজের জীবন দিতে হয়, কেন এমন করা লাগে? এটা করা কি খুব জরুরি ছিল? পৃথিবীতে কি মেয়ে কম আছে রে? কেন এমন করলি? বাদ দে। তবে আমার নিজের জন্য কষ্ট হয় না। আমার আম্মু আমার জন্য মারা গেছেন। আরে না, আন্টিকে মারা হয় নাই। রিয়ার বাবা ফারহান আব্বুর কাছে বলেছে তোর আম্মু নাকি বেঁচে আছে। তোমার মুখের কথা শুনে আমি বিশ্বাস করতে পারিনি। আমার চোখের সামনে আমার আম্মুকে মেরেছে, আবার বলে আমার আম্মু বেঁচে আছেন। কত বড় মিথ্যাবাদী। তবে যদি আমার আম্মু বেঁচে থাকতেন তাহলে আজকে আমার পাশে থাকতেন। তোমা আমাকে এবার বলল, এখন তাহলে কি করবি? তোমা, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এই শহরে ধনী মানুষগুলো খুব খারাপ। ওরা শুধু নিজেদের ভালো খোঁজে। কিন্তু রিয়া কিভাবে? তোমা, আমার সামনে রিয়ার নাম বলবি না। ওর নামটা এখন থেকে আমার কাছে বিষ হয়ে গেছে। এখন আমাকে একটা কাজ করে দিতে পারবি? পরে আমি শহর ছেড়ে একেবারে জন্মের মতো পালিয়ে যাব। বল কি করতে হবে? তুই এখন মেয়রের কাছে যাবি। গিয়ে শুধু এতটুকু জেনে আসবি যে আমার আম্মু বেঁচে আছে কিনা। ওনাকে এখন কোথায় পাবো? ওনার অফিসে চলে যা। তবে আমি আগে একটু সুস্থ হয়ে নেই, পরে সব কটাকে আমি দেখে নেব। তোমা দাঁড়িয়ে বলল, আচ্ছা, তুই শুয়ে থাক, আমি যাচ্ছি। আর ফোনে সব কিছু শুনতে পারবি। এই মুহূর্তে তোমার ফোনটা বাজতে লাগলো। তোমা আমাকে বলল, ফারজান আপু কল দিয়েছে, এখন কি করব? ফোনটা রিসিভ কর। তোমার ফোন রিসিভ করে স্পিকারে দিয়ে বলল, আপু বলুন কি হয়েছে? আমি থানায় আসছিলাম মামলা করতে, কিন্তু তার আগে রিয়ার বাবা সপরিবার নিয়ে পালিয়ে গেল। এখন আমি কি করব বল? মামলা কি করব নাকি চলে আসব? আমি তোমাকে ইশারা করে বললাম, এসব ঝামেলা করে লাভ নেই। বল চলে আসতে। যে মারা গেছে সে তো আর আসবে না। বল এসব করার দরকার নেই। আমার কথা মতো তমাও তাই করলো। তবে ফারজান আপু বলল, আমি দিয়ার মুখ থেকে শুনেছিলাম যে লাদেনের আম্মুর কি করবে, তবে আমাকে দেখে রিয়ার বাবা কোনো কথা বলে নাই। এখন আমি ওদের কোথা থেকে খুঁজে বের করব? ও যদি আমার নিজের ছোট ভাই হতো তাহলে আজকে আমি বসে থাকতে পারতাম? তুই বল। তোমাকে আমি আবারও বললাম, বল যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আপনার মতোই সুখে থাকেন। তোমার ফারজান আপুকে বুঝিয়ে কল কেটে দিল আর আমাকে বলল, ওরা সবাই এখান থেকে পালিয়ে গেল কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। আমি হাসি দিয়ে বললাম, পালিয়ে গেল না? তবে যদি কোনোদিন ওদের কাউকে আমি পাই তাহলে জ্যান্ত কবর দিয়ে দেব। আমার আম্মু যদি বেঁচে থাকে তাহলে আমি ওনাকে অবশ্যই ফিরে আনবো। তুমি একটা কাজ করে দিবি? বল কি করতে হবে? আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে আমাকে কেউ চিনবে না। তবে আমি যে বেঁচে আছি তুই কাউকে কিছু বলতে পারবি না। আমার কাছে ওয়াদা কর। চিন্তা করিস না, আমি কারো কাছে এই কথা বলবো না। তবে আমি তোরে একটা ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। ওখানে আমার বড় মামা থাকেন, আমি সব কিছু বলে দিব। চিন্তা করিস না।
তবে কেউ চিনবে না। নতুন করে সব কিছু আবার শুরু কর। অনেক অনেক ধন্যবাদ তোমাতরে, কিন্তু আমি আমার আম্মুকে। আন্টি বেঁচে আছেন কিনা এটাও তো আমরা জানি না। শুধু দোয়া কর, যদি উনি বেঁচে থাকেন তাহলে যেন ভালো থাকেন। এখন কি আমি তোর সাথে যাব? না, তার আর দরকার নেই, তোর যেতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিভাবে যেতে হবে আমি তোকে সব কিছু বলে দিব। আমার ফোনটা রাখ তুই। আরে না, তার দরকার নেই। তোমার জোর করে আমার কাছে ফোনটা দিয়ে বলল, শরীরে কিন্তু অনেক আঘাত আছে, তবে সাবধানে যাবি। আর বাস থেকে নামতেই আমার মামাতো বোন তোরে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে। হাসপাতাল থেকে বের হতে হতে তমা বলল, খুব মিস করবো তোরে, তবে খুব শীঘ্রই আবার তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না, আমি আবার আসবো। তোমার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেলাম। আনমনে বসে বসে চিন্তা করছি, কি থেকে কি হয়ে গেল। যাকে পুরো জীবনের স্বপ্ন হিসেবে দেখেছি, সে বুকে ছুরি চালিয়ে দেবে, ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। তবে আজ থেকে আমি আমার জীবনে কোনো দিন বিয়ে করব না। যে ভালোবাসার জন্য নিজের মৃত্যু নিজেকে দেখতে হয়েছে, সেই ভালোবাসা আমি কোরবানি করে দিলাম। আর আমার জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তিও আসবে না। প্রেম বলে কোনো শব্দ থাকবে না আমার জীবনে। জানি না কতক্ষণ জার্নি করেছি, তবে অনেকটা সময়ই চলে গেল। সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। বাস থেকে নেমে আমি আশেপাশে তাকে দেখতে লাগলাম যে কেউ আমাকে নিতে আসছে কিনা, কিন্তু এখানে তো আমি তেমন কাউকে দেখতে পাচ্ছি না। হেঁটে হেঁটে একটু সামনে গেলাম, হঠাৎ কোত্থেকে যেন একটা মেয়ে এসে আমার হাত ধরে বলল, আমার সাথে চলেন। রাস্তায় একটু অচেনা মেয়েকে দেখে মনে মনে চিন্তা করলাম, এই মেয়ে এবার কোথায় থেকে এসেছে, আমাকে চিনে না জানে না, আমি অচেনা একটা ছেলে। ধুর, এমনি মন মেজাজ ভালো না। আমি মেয়েটার হাত ছাড়িয়ে বললাম, আপনি যাকে খুঁজছেন সে হয়তো আমি না, প্লিজ আমার হাতটা ছাড়েন। আমার কথা শুনে মেয়েটা আমার হাত আরো জোরে টান দিয়ে ধরলো। আমি বুকে হাত দিয়ে বলে উঠলাম। মেয়েটা আমার অবস্থা দেখে বলল, ও সরি, আমি তো ভুলেই গেছিলাম আপনি অসুস্থ। এখন প্লিজ আমার সাথে আসেন, এমনিতেই রাত হয়ে যাচ্ছে। আপনি কে যে আপনার সাথে আমি যাব? তমাপুকে কি কল করে বলতে হবে যে আপনি আমার সাথে যেতে চাচ্ছেন না? আমি এতক্ষণে বুঝে গেছি যে এটাই তো আমার মামাতো বোন। আমি কোনো কথা বললাম না, আমি মেয়েটার পেছন পেছন যেতে লাগলাম। মেয়েটা আগে রিক্সায় উঠে আমাকে বলল, এখন তাড়াতাড়ি উঠেন, আর চিন্তা করতে হবে না। আমি মেয়েটার পাশে উঠে গেলাম। তবে এখন আমার কি করা উচিত আমি এটাই বুঝতে পারছি না। যে ভালোবাসার কারণে সব কিছু হারিয়ে আমি রাস্তার ফকির হয়ে গেলাম, মাকে হারালাম, সাথে নিজের মৃত্যু নিজেকে দেখতে হয়েছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হাই, আমি অনামিকা। আপনি? আমার পরিচয় জেনে তোমার কোনো লাভ নেই, তবে অনামিকা নামটা চেঞ্জ করে ফেলো, এটাতে হিন্দু হিন্দু একটা ভাব আছে। নামে কি আসে যায়? আমার নামে যদি এত সমস্যা হয় তাহলে আপনি নামটা চেঞ্জ করে ফেলেন। অন্য কোনো নাম নেই তোমার? আছে, তবে আপনাকে বলবো না, কিন্তু আপনি চাইলেই মায়াবতী রাখতে পারেন আমাকে। আমার এত ইন্টারেস্ট নেই এসবে ডাকা, এখন চুপচাপ বসে থাকো। কিন্তু অনামিকা আমার কোনো কথা শোনেনি, ওর মতো বকবক করতে লাগলো। তবে আমি তো জানি ভালোবাসার ব্যথায় আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ভেবেছিলাম নতুন করে সব কিছু আবার তৈরি করব, নতুন করে নিজের একটা জীবন গুছিয়ে নেব। কত আশা করেছিলাম রিয়াকে নিয়ে, কিন্তু আজকেও আমার বুকে গুলি করে অন্য একটা ছেলেকে নিয়ে সংসার করে। এসব চিন্তা করলে নিজেকে কোনোভাবে মানাতে পারি না। মন চাই চিৎকার করে কান্না করি, কিন্তু আমার কান্না দেখার মতো তো কেউ নেই। একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করলাম, নিজের জীবনে যা কিছু আছে সব কিছু বিলিয়ে দিলাম, কিন্তু তাকে আমি পেলাম না। ভালোবাসা কি সত্যিই বড় অপরাধ? এই আপনি কান্না করছেন কেন? আমি চোখের পানি মুছে মুখে হাসি টেনে বললাম, কই কান্না করছি, তবে বেঁচে থাকার জন্য যা কিছু দরকার ছিল সব কিছু আমি অন্য শহরে হারিয়ে চলে আসছি। খুব করে একটা কথা মনে হয় জানো, আমি এই সমাজে বিলং করি না। কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালো ব্যবহারও করবে না। লাঞ্ছন, অপেক্ষা, অবহেলা এসবই আমার প্রাপ্য। সব কিছু হারিয়ে আমি নিঃস্ব, কিচ্ছু নেই আমার জীবনে। মন চায় মাঝে মাঝে মরে যাই, কিন্তু বারবার মরতে মরতে বেঁচে যাই। এগুলো বলছি আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। অনামিকা আমার দিকে তাকিয়ে শুধু দেখছে, কোনো কথা বলছে না। আমি নিচে তাকিয়ে শুধু কান্না করছি, নিজের কান্না যেন কোনোভাবে থামাতে পারছি না। আমার উপরে হয়তো এভাবে ভালো দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে সব কিছু পরে ছাই হয়ে যাচ্ছে আমার। অনামিকা হঠাৎ বলল, আমরা বাসার সামনে এসে গেছি। অনামিকার কথা শুনে আমি চোখের পানি মুছে ফেললাম। রিক্সা থেকে নেমে অনামিকার পিছন পিছন যেতে লাগলাম। অনামিকা ভিতরে ঢুকে বলল, বাবা, ওকে আমি নিয়ে আসছি। এখন আমি আমার রুমে গেলাম, তুমি ওর সাথে কথা বলো। মামা আমাকে দেখে বলল, বাবা, তোমার বুক থেকে তো রক্ত বেরোচ্ছে। আমি বুকের উপর তাকিয়ে দেখি সত্যি রক্ত বেরোচ্ছে। এই জন্য আমি হাসি দিয়ে বললাম, কিছু হবে না মামা, এটা তো সামান্য একটু রক্ত,
যদি বুকের সব রক্ত একসাথে বের হয়ে যেত তাহলে আমি খুব খুশি হতাম। আর ভালো লাগে না মামা, নিজের শহরে অন্য শহরে আমি পালিয়ে আসছি। মামা আমার দিকে তাকিয়ে বলল, সব কিছু আবার নতুন করে শুরু করো। আর ভালোবাসা যে সব কিছু একবারে শেষ করে দিতে হবে এটা কোনো কথা না। এখন রুমে গিয়ে বুকের ওপর একটু নজর দিও, আর ডাক্তার যা বললো তাই করবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মামা আমাকে রুম দেখিয়ে দিল। তবে এখানে এসে আর কি হবে? কিছুই হবে না। 2 দিন পর এমনিতেই এইভাবে মারা যাব। যার জন্য এত কিছু করলাম, আজকে সে আমার পাশে নেই। আমি আগে থেকে সিগারেট কিনে নিয়ে আসছিলাম। মানুষ বলে এটা খেলে নাকি মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। জীবনে কখনো এসব খাওয়া হয়নি। আজকে রিয়াকে বলার জন্য শুধু এসব করছি। বাঁচতে আমার একদম ইচ্ছে হচ্ছে না, কিন্তু এই মন মানসিকতা নিয়ে কীভাবে আমি বাইরে বের হব? সবসময় এখন নিজেকে খুব বড় একা একা লাগে। একটা সিগারেট খাচ্ছি আর কাশি দিচ্ছি। জীবনে এসব ছাইপাস কখনো খাইনি। আজকে শুধু রিয়াকে ভুলে থাকার জন্য এই পথ বেছে নিতে হয়েছে। হঠাৎ করে দরজার কাছ থেকে অনামিকা বলল, নিজেকে আর কত কষ্ট দিবেন বলেন? একটা মেয়ের জন্য নিজেকে এভাবে শাস্তি দিচ্ছেন কেন? আমি অনামিকার দিকে তাকিয়ে বললাম, আমাকে কতটা বিষ এনে দিতে পারবেন? আমি খেয়ে মরে যাই। বেঁচে থাকার মতো আমার কাছে কিছুই নেই। যার কাছে একটু ভালোবাসা পর্যন্ত ভিক্ষা চেয়েছিলাম, সে উল্টো বুকে গুলি করে দিল। আমার মতো ছেলে বেঁচে থাকার কোনো মানে আছে? অনামিকা আমার পাশে বসে সিগারেটের প্যাকেটগুলো নিয়ে বলল, আর কখনো যেন আপনার কাছে এসব না দেখি। নিজেকে আগে প্রতিষ্ঠিত করেন। ওই মেয়ের থেকেও আমি ভালো কাউকে এনে দেব। কি আছে ওই মেয়ের মাঝে যে আপনি শুধু ওই মেয়ের কথাই চিন্তা করেন? ভালোবাসার মানে তুমি বুঝবে কি? তবে আমি নিজেকে খবর দিয়ে দিয়েছি, আর ভালো লাগে না এই পৃথিবীর মায়া। পৃথিবীটা কিন্তু খুব বড়। একদিন হলেও কিন্তু আপনার ওর সাথে দেখা হবে। তখন আপনি ওকে বুঝিয়ে দেবেন যে আপনি কে ছিলেন ওর। আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি এখন মৃত পথের পথিক হয়ে গেছি। অনামিকা আমার হাত ধরে বলল, চুপ করেন, কোনো কথা বলবেন না। এত কথা বলতে বলছে আপনাকে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। এখনও হয়তো কোনো কিছু খান নাই। না অনামিকা, তুমি যাও, আমার খাওয়ার ইচ্ছে নেই। অনামিকা আমার হাতে ফোনটা দিয়ে বলল, নেন আপুর সাথে কথা বলেন। আমি এত করে বলছি তাও কিছু বুঝেন না। ফোনের ওপাশ থেকে তমা বলল, লাদেন, আমি তোরে ওখানে পাঠিয়েছি নতুন একটা জীবন তৈরি করার জন্য। আর তুই শোন, একটু সুস্থ হলেই তুই মামার সাথে অফিসে যাবি। মামার ব্যবসার কাজে একটু একটু সাহায্য করবি, ঠিক আছে? আর যদি শুনি উল্টাপাল্টা কিছু হয়েছে, তাহলে আমি আমি ভাই তোর পিছনে নেই। তোরে অনেক বুঝিয়েছি আমি। আর না, এখন তোর নিজের ইচ্ছে। তুই এখন ভালো হবি নাকি খারাপ পথে যাবি, এটা তোর ইচ্ছে। দেখ ভাই, তুই ওর জন্য নিজের জীবন নষ্ট করে ফেলবি, কিন্তু ও তো অন্য কাউকে বিয়ে করে খুব সুখেই আছে। তাহলে তুই কেন প্রতিদিন ওর জন্য কান্না করবি? যে তোর কষ্টের মানেই বুঝে না, তার সাথে কোনো সম্পর্কও নেই। আশা করি আমার কথা রাখবি তুই। আমি যদি তোর জন্য এতটুকু করতে পারি, তাহলে তুই অন্তত নিজের জন্য হলেও কিছু কর। আশা করি অনামিকার মুখ থেকে আর এসব শুনবো না। ভালো থাকিস, সুস্থ থাকিস। আল্লাহ হাফেজ। এ কথা বলেই তমা কল কেটে দিল। তবে তমা যা বলল সবগুলো একদম সত্যি কথা। আসলে তমা ঠিক কথাই বলেছে। যার জন্য আমি কান্না করি সে তো খুব সুখে আছে, আর এদিকে আমি কান্না করে জীবন শেষ করে দিচ্ছি। দরকার হলে আজীবন একা থাকবো, তাও কারো মায়ে কোনোদিন জড়াবো না। আবার আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি কেন মরব? আমার এখন বেঁচে থাকার খুবই দরকার। আমি এবার অনামিকার হাতে ফোনটা দিয়ে বললাম, মায়াবতী, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। অনামিকা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আপনার মুখ থেকে মায়াবতী নামটা শুনতে আমার খুব ভালো লাগলো। তাড়াতাড়ি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ফ্রেশ হয়ে বের হতে অনামিকা বলল, তমা আপু আপনাকে সব কিছু বলেছে আশা করি। এখন চলেন। খাবার টেবিলের সামনে যেতেই মামি আমাকে দেখে বলল, কান্না করে নিজের চোখ মুখ ফুলিয়ে ফেলেছো, আর কত কান্না করবে? আমি টেবিল টেনে বসলাম। আমি এখানে নতুন আসছি, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার সামনে কখনো ভালোবাসার নাম নেবেন না, আর কখনো রিয়ার নাম নেবেন না। এখন আমি সবসময় নিজেকে কাজে ভিজিয়ে রাখবো। মামা, আমি কালকে থেকে আপনার সাথে কাজে যাব। নিজেকে এখন আমি সবসময় কাজের ভিতরে ভিজিয়ে রাখতে চাই। সব কিছু না হয় ঠিক আছে, কিন্তু বাবা তুমি এখনো অসুস্থ। আগে সুস্থ হয়ে নাও, পরে না হয় আমার সাথে যাবে। মামা, সমস্যা নেই, আমার এক কথা। আজ থেকে সব কিছু আবার শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তবে যাই বলি না কেন, তোমার মামার মন কিন্তু অনেক ভালো। খুব সহজে আমাকে বিশ্বাস করে নিল।
আমি রিয়াকে ভুলে যেতে সবসময় কাজে মগ্ন হয়ে থাকি। এটাই আমার নিত্যদিনের কাজ। দেখতে দেখতে আজকে 4 বছর চলে গেল। আমি এখন তোমার মামার সাথে ওনার ব্যবসা দেখাশোনা করি আর অনলাইনে কিছু কাজ করি। এভাবে আমার দিনগুলো যেতে লাগলো। তোমার মামার বাড়িতে আসার কয়েকদিন পরেই অনামিকা বিদেশে চলে যায়। অনামিকা যাওয়ার পর আমি প্রায় একাই হয়ে গেছি। সবসময় কাজ নিয়ে পড়ে থাকি। এখন আমি প্রায় একা হয়ে গেছি। কাউকে বিশ্বাস করি না আমি। তবে ইদানিং একটা কথা মামার মুখ থেকে শুনি। উনি বলেন ঘরের জিনিস ঘরে রেখে দেওয়া ভালো। তবে ওনার কথা আমি কিছুটা হলেও বুঝি। এরপরে আমি চুপ থাকি। আমার এখন একা থাকতে খুব ভালো লাগে। নিজেকে এখন আমি 4 দেয়ালের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। হয়তো এটাই হবে আমার ভবিষ্যৎ। এখানে আসার পর থেকে পড়াশোনার কখনো মনোযোগ দেওয়া হয়নি, বাদ দিয়ে দিয়েছি এক প্রকার। তবে তোমার বিয়ে হয়ে গেছে, অনেক একটা মেয়েও আছে। এখন আমাকে যে কেউ দেখলে চিনতে পারবে না। মুখে লম্বা দাড়ি, আবার চুলও লম্বা করে ফেলেছি। এই 4টা বছর যে আমার কীভাবে পার হয়েছে এটা শুধু আমি জানি। মাঝে মাঝে মনের ভিতর কষ্ট অনুভূতি হলে বন্ধ রুমে নিজেই একা বসে বসে কান্না করতাম। আজকে সকালে রেডি হয়ে অফিসে যাব বলে রুম থেকে বের হয়েছি, তখন মামা আমার হাতে চাবি দিয়ে বলল, লাদেন, আজকে আর অফিসে যেতে হবে না। এই নাও আমার গাড়ির চাবি। কিছুক্ষণ পর আমার মেয়ে আসবে, যাও তাকে নিয়ে আসো। আমি অবাক হয়ে গেলাম। কি বলছেন মামা? অনামিকা আসছে আর আমাকে আপনি মাত্র বলেন? কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। ভাবছিলাম ও আসার পর তোমাকে এই কথা বলবো, কিন্তু তার আগেই বলে দিলাম, এখন তাড়াতাড়ি যাও। আমি চাবি নিয়ে বাসা থেকে বের হলাম। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই মনে ছিল না, যে অনামিকা আমার থেকে 3 বছরের ছোট। এরপরেও আমার নাম ধরে ডাকে। এয়ারপোর্টে গিয়ে আমি অনামিকার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ দিকে অনামিকা ভেতর থেকে বেরোচ্ছে। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরে বলল, তোরে আমি কতটা মিস করি তুই এটা জানিস না। আমার মন বলে তোরে প্রতিদিন এক নজর দেখি, কিন্তু তাও পারি না। কল দিলে তুই রিসিভ করিস না। এত কাজ করিস সারাদিন, শরীরে কি অবস্থা হয়েছে তোর? আচ্ছা ম্যাডাম, আমাকে এখন ছাড় তুই। আবেগ এখন কন্ট্রোল করে বাসায় চল। আমি দেশে আসার পথে একটা পরিকল্পনা করে আসছি। আচ্ছা, এখন বলার দরকার নেই। গাড়িতে চল, আগে সব কিছু বলিস। আমি গাড়ির সামনে বসতেই অনামিকা আমার পাশে বসে বলল, তোর একটা কথা বলার ছিল। আমি তোর বড় না, তুই আমাকে ভাই বলে ডাকবি। অনামিকা আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, আমি তোরে ভাই বলে ডাকবো না। আবার বলতো এই কথা। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। তোর মন যা চাই তুই তাই বল। তোর মুখের এই অবস্থা কেন? দেখে তো আমি প্রথমে তোরে চিনতে পারিনি। বাদ দে, এখন বল কি বলতে চেয়েছিলি। তুই আবার পড়াশোনাটা চালু কর, বাবার সাথে ব্যবসা করবি আর পড়াশোনাটা চালিয়ে যাবি। অনামিকার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, এটা কি বললি তুই? এটা কি কোনো কথা? পড়াশোনা সেরেছি সেই 4 বছর আগে, এখন আবার পড়াশোনা করতে বলিস? পাগল হলি তুই? পাগল হব কেন আমি? বল, আমি একা একা কলেজে যাব কেন? 2 জন একসাথে যাব আর একই ক্লাসে ভর্তি হব। আমার দরকার নেই অনামিকা, তোর যা মন চায় তুই একা একা তাই কর। বললেই হলো। আগে বাসায় চল, পরে তোরে দেখছি। দেখ অনামিকা, এখন কিন্তু লাথি খাবি, চুপচাপ বসে থাক। আগে বাসায় চল তো, পরে তোরে দেখাচ্ছি। তবে লাদেন, তুই কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছ। তো কি হয়েছে? প্রশংসা করলাম, কই একটু ধন্যবাদ দিবি? তা না, উল্টা আমাকে বকা শুরু করলি। বকবক করবি না একদম। যা, তোর সাথে আমি আর কথাই বলবো না, তুই তোর মতো থাক। দেখা যাবে কতক্ষণ কথা না বলে থাকতে পারেন অনামিকা ম্যাডাম আপনি। অনামিকা আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, দেখা যাবে। বাসার সামনে যেতে দেখি মামা বাইরে দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে নামতে মামা বলল, তোরা 2 জন একসাথে দাঁড়াতো, একটা সেলফি তুলি। মামার কথা শুনে অনামিকা আমার হাত জড়িয়ে ধরে বলল, বাবা, সুন্দর করে সেলফি তুলবে কিন্তু, দেখে যেন আমাদের একদম নায়ক নায়িকাদের মতো লাগে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। যিনি আমাকে জায়গা দিয়েছেন, চাকরি দিয়েছেন, তাকে কিভাবে আমি অসম্মান করব? কয়েকটা সেলফি তোলার পর আমি ভিতরে চলে গেলাম। এখানে দাঁড়ালাম না, সরাসরি রুমে চলে গেলাম। তবে ইদানিং মামা আমাকে তার মেয়ের জামাই বানাতে চাচ্ছে, কিন্তু উনি সব কিছু জানেন যে আমার সাথে কি হয়েছে। এরপরে উনি তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চেষ্টা করছে। আমি ফোনটা বের করে তোমাকে কল দিলাম। তোমা ফোন রিসিভ করে বলল, এতদিন পর মনে হলো আমাকে? কি বলিস তোমা? এতদিন পর মনে হবে কেন? তোরে তো সবসময় মনে হয়, কিন্তু কাজের জন্য কল দিতে পারি না। তুই জানিস এখন আমি সবসময় নিজেকে কাজের ভিতরে ভিজিয়ে রাখি। জানি তো, তবে আমি নিজেকে ধন্য মনে করি যে তোরে ভালো পথে নিতে পেরেছি। এখন বল, আমাদের বাসায় কবে আসবি? যাবো একদিন, চিন্তা করিস না। তোরে দেখতে খুব ইচ্ছে করে মাঝে মাঝে।
এই জন্য তো বলছি চলে যাই। তোমার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো অনামিকার ডাকে। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। কি হয়েছে অনামিকা? আর একটু ঘুমানোর দরকার ছিল, দিলি তুই ঘুমটা নষ্ট করে। এত ঘুমাতে হবে না, ফ্রেশ হয়ে নিচে আয়, বাবা তোরে কিছু কথা বলবে। অনামিকার কথা শুনে মনের ভেতরে একটু ভয় কাজ করতে লাগলো। না জানি মামা কি থেকে কি বলে ফেলে। ফ্রেশ হয়ে নিচে যেতেই মামি বলল, আমার মেয়ে আসছে, কই একটু ওরে নিয়ে ঘোরাঘুরি করবে, তা না উল্টো তুমি ঘুমিয়ে সময় পার করছো। মামি আমার কাছে এটাও সময় নেই, তবে আমি আপনার কথা রাখার চেষ্টা করব। এর মাঝে মামা বলল, আমি তোর আর অনামিকার কাগজপত্র সব কিছু গুছিয়ে রেখে রাখছি। আজকে দুইজনকে ভর্তি করিয়ে দিয়ে আসবো, পরে দুইজন একসাথে কলেজে যাবি। আর লাদেন, এত কাজ করতে হবে না তোমার। আমার মেয়ের খেয়াল রাখবে আর অনামিকার সাথে ক্লাস করবে। তোমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে, আর তোমার সাথে থাকলে আমার মেয়েও সুরক্ষিত থাকবে। মামার কথা শুনে আমি বললাম, অনামিকা আপনাকে এই বুদ্ধি দিয়েছে তাই তো? সেই 4 বছর আগে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি, এখন কি আর সেই বয়সে আছে বলেন মামা? পরে মানুষ আমাকে নিয়ে মজা করবে। এর থেকে আমি আপনাকে ব্যবসার কাজে সাহায্য করি, এটাই ভালো। দেখো বাবা, আমি তোমার মনের কথা বুঝতে পারছি। আমি চাই অনামিকার সাথে তুমি পড়াশোনাটা শেষ করো, এরপর দুইজন মিলে আমার অফিস সামলাবে, আর আমি অবসর নিয়ে নিব। মামি আপনি বলেন কি, এই বয়সে কলেজে গেলে মানুষ কি বলবে? মামি হাসি দিয়ে বলল, বাবা, পড়াশোনা করতে বয়স লাগে না, আলাদা একটা মন মানসিকতা তৈরি কর, তাহলেই হবে। আর আমরা তোমার ভালোর জন্যই এসব করছি। কি আর করবো, আপনারা যেহেতু এত করে বলছেন, ঠিক আছে আমি রাজি আছি। অনামিকা ইয়াহু বলে আমাকে জড়িয়ে ধরে বলল। আমি জানতাম তুই রাজি হবি। আমি অনামিকাকে ছাড়িয়ে বললাম, হাত ধরতে পারিস, কিন্তু তাই বলে সবসময় জড়িয়ে ধরা যাবে না। আমার কাছে এসব ভালো লাগে না। আর তুই তো আমার বিষয়ে সব কিছু জানিস। এসব মায়া ভালোবাসা বিয়ে আমার জন্য না, আমি একাই ভালো আছি। আমার জীবনে এখন কাউকে দরকার নেই। আগলা পিড়িতে আমার একদম ভালো লাগে না। এখন এসব আমি ঘৃণা করি। আর তুই তো আমার ছোট বোনের মতো, এজন্য আশা করি আর কখনো এভাবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরবি না। এই কথা বলে আমি সরাসরি ছাদে চলে গেলাম। অনামিকাকে এসব বলা খুব দরকার ছিল, কারণ ও দেশে এসে যে আচরণ শুরু করেছে এগুলো আমার মোটে পছন্দ না। এই জন্য এই কথাগুলোকে বলা খুব জরুরি ছিল। ছাদের এক কোনায় বসে আছি, জোরে জোরে বলছি, তোমাকে আজও খুব মনে পড়ে। তুমি আমার থেকে দূরে থাকা এক পবিত্র ভালোবাসা, যাকে খুব মিস করি। প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত মিস করি। তোমাকে মিস করার মাঝে একটা শান্তি আছে। তোমার কথা মনে হলে আজও আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। শুতে গিয়েও তোমাকে হাত দিয়ে ধরতে পারিনি, মাছের মতো পিছলে দূরে সরে যাও। তবে আজও আমি তোমায় মন খুলে বলি যে ভালোবাসা আজব জিনিস, করি আমি সম্মান। তোমাকে ভালোবেসে আজও করিনি ভালোবাসাকে অপমান। তবে আমার মন থেকে মায়াদা একদম উঠে গেছে। এখন আমার কাউকে আর পছন্দ হয় না। বন্ধ করে নিজেকে একা একা রাখতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এটা সত্যি যে আমি এমন ছিলাম না, কিন্তু কিছু পাষাণ মানুষের কারণে আজকে আমার এই অবস্থা। তবে তুমি ভালোবাসার মর্ম বুঝোনি, এত কষ্ট দিয়েছো তুমি বলতে পারিনি। কলিজা ছেড়ে দেখানোর জায়গা ছিল না। তুমি বেমান সুখী আছো আমায় কষ্ট দিয়ে, কি করে থাকো তুমি আমায় ভুলে গিয়ে। হায় রে পৃথিবী, আজব ভালোবাসা, এটাই ভালোবাসার খেলা লীলা। হঠাৎই পেছন থেকে অনামিকা বলল, আপনার মতো যদি আমি একটা জীবন সঙ্গী পেতাম তাহলে সারা জীবন এই বুকের মাঝে আগলে রাখতাম। আপনার মুখ থেকে ভালোবাসার কথা শুনলে মনে হয় যেন আপনার বুকে ভালোবাসা আজও জেগে আছে। তবে সত্যি কথা এই যে আপনি খুব সুন্দর করে ভালোবাসার বর্ণনা দিতে পারেন। আপনি প্রথম পুরুষ যার চোখ থেকে আমি পানি পড়তে দেখেছি। নিজেকে একা একা রাখা খুব কঠিন হয়ে যায়। যদি কোনো দিন ডিপ্রেশনে পড়ে যান তাহলে কি হবে বলেন? আর কাউকে মন দিতে হবে না আপনার। মানুষের সাথে মিশে একটু কথাবার্তা তো বলবেন। অনামিকার কথা শুনে বললাম, এখানে বসো। তবে তুমি চেষ্টা করলে আমাকে পরিবর্তন করতে পারবে না। আমি যেমন আছি ঠিক তেমনই ভালো আছি। না আমার কাউকে দরকার আছে, না কারো ভালোবাসা। আপনি খুব আজব মানুষ। তবে আমার ভালোবাসা দিয়ে আপনাকে আমি পরিবর্তন করে দিব। অনামিকা, তুমি আমার ছোট বোনের মতো। যদি এসব কথা তুমি বলো তাহলে কিন্তু হয় না। তুমি তো আমার বিষয়ে সব কিছু জানো। জানি, কিন্তু এরপরেও আপনাকে আমার ভালো লাগে। আমি দেশে আসতে চাইনি, তবে শুধু আপনার জন্য আসছি। প্রথম যেদিন আপনাকে কান্না করতে দেখেছি সেদিন আপনাকে জড়িয়ে ধরে খুব করে বলতে ইচ্ছে হয়েছিল যে কান্না করবেন না, আমি আপনার পাশে আছি। সব মেয়েরা তো আর একরকম না, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। অনামিকার কথা শুনে একটা হাসি দিলাম।
আর বললাম, শোনো, একটা গান বলি। কষ্ট দিয়েছো তবু মনে রাখিনি, ছলনাময়ী তুমি আগে বুঝোনি। হে কষ্ট দিয়েছো তবু মনে রাখিনি, ছলনাময়ী তুমি আগে বুঝোনি। সজনী তুমি তো প্রেম বোঝোনি, তুমি তো প্রেম বোঝোনি। একটুখানি গান বলে কান্না করতে লাগলাম, চোখ থেকে অজস্র পানি বেরোতে লাগলো। আজও আমি একটা মেয়ের দেওয়া কষ্ট বলতে পারি না। পুরনো কথা মনে হলে কলিজাটা ফেটে যায় আমার। গরিব হওয়াটা কি দোষের কিছু? তবে আজকে তো আমার টাকার অভাব নেই। নিজের অ্যাকাউন্টে এত এত টাকা আছে, কখনো গুণে দেখিনি। কিন্তু আমি তো কখনো বলিনি আমি এতটা বড় লোক। তবে মানুষের মনের ভিতর অনেক কিছু লুকোনো আছে। মানুষ একরূপী না, মানুষ হলো বহুরূপী। জায়গায় জায়গায় মানুষ তার রং চেঞ্জ করে। আপনার কান্না দেখলে আমার খুব খুব কষ্ট হয়। প্লিজ আমার সামনে আপনি কান্না করবেন না। আমি চোখের পানি মুছে একটা হাসি দিলাম আর বললাম, সবার জন্য সুখ লেখা থাকে না। কিছু কিছু মানুষের মনের ভাষা বোঝা খুব কঠিন। আজীবন যদি তুমি আমার পাশে থাকো তাহলে তুমি আমাকে বুঝতে পারবে না। আচ্ছা সব বাদ দাও, রুমে যাই। কেন এখানে থাকা কি ভালো লাগছে না? না, আর ভালো লাগছে না। এখন একটু ঘুমাবো, ঠিক আছে? কোনো রকম বিরক্ত করবে না আমাকে। আচ্ছা, আপনি এত আনরোমান্টিক কেন বলেন তো? একটু তো রোমান্টিক হতে পারেন। যার জন্য এত রোমান্টিক হয়েছিলাম সে তো আর আমার পাশে নেই। এত রোমান্টিক হয়ে আর কী করব? একাই ভালো আছি আমি। আমি আর ছাদে দাঁড়ালাম না, সরাসরি রুমে চলে গেলাম। আমি আগেই বলেছিলাম যে অনামিকার হাবভাব আমার কাছে ভালো লাগছে না, আর আজকেও সেটাই প্রকাশ করে দিল। তবে যাই হোক, আমার এইসব বিষয় নিয়ে কখনো এত ইন্টারেস্ট নেই। আমি তো আগেই বলেছি আমি কখনো বিয়ে করব না। একাই ভালো আছি আমি। খুব ভোরে ঘুম থেকে উঠলাম, ভেবেছিলাম সকাল সকাল অফিস যাবো মামার সাথে। কিন্তু অনামিকা এসে কী বলে কে জানে। ওনাদের বাসায় থাকে বলে ওনার কথা আমার শুনতে হচ্ছে, নইলে সে কবেই চলে যেতাম। ইচ্ছে করলাম এখান থেকে চলে যেতে পারি, তবে মামা আমার বিপদের সাথী ছিলেন, ওনাকে কখনো ধোকা দেওয়া যাবে না। আর পড়াশোনাটা যদি ফাঁকে ফাঁকে শেষ করে ফেলতে পারি তাহলে তো আমারই ভালো। হঠাৎ করে অনামিকা রুমে ঢুকে বলল, লাদেন, তাড়াতাড়ি রেডি হ, কলেজে যেতে হবে। কলেজ থেকে এসে যদি তোর ইচ্ছে হয় তাহলে অফিসে যাবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে যাওয়ার দরকার নেই। অনামিকা, আমি না গেলে হয় না? এই বয়সে আবার কলেজ? মাথায় দিব একটা। আর তোর বয়স মনে হচ্ছে যেন 50 হয়ে গেছে। যেভাবে বলিস যে আমার এখন কি পড়ার বয়স আছে, রেডি হয়ে তাড়াতাড়ি বের হ। এ কথা বলে অনামিকা বের হয়ে চলে গেল। ভেবেছিলাম আর কখনো কলেজের মাটিতে পা রাখবো না, তবে অনামিকার জন্য যেতে হচ্ছে। তবে এখন জীবনে একটা আনন্দ দরকার আছে। সবসময় আর একাকিত্ব ভালো লাগে না। আয়নার সামনে গিয়ে চুলদারি হালকা করে একটু কাটিং করলাম। আজকে যেহেতু কলেজের প্রথম দিন, এই জন্য নীল পাঞ্জাবি আর পায়জামা পরে নিলাম। চোখে কালো একটা চশমা লাগিয়ে নিলাম। মোটামুটি নিজেকে একটু বেশ সুন্দর লাগছে। তবে আয়নাতে নিজেকে দেখে আগের দিনগুলো মনে হয়ে গেল। কোনো একদিন এভাবে নিজেকে সাজিয়ে কোথাও গিয়েছিলাম, তবে সেদিন আমার জীবনে সব কিছু ধ্বংস হয়ে গেল। তবে আজকেও আমার মন বলছে আমার সাথে কিছু একটা তো হতে চলেছে। হয়তোবা আমি আবার উল্টাপাল্টা চিন্তা করছি। বাইরে থেকে অনামিকা ডেকে বলল, কি রে, আসবি নাকি আরো অপেক্ষা করব? এত দেরি হচ্ছে কেন? অনামিকার ডাক শুনে আমি রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। নিচে নামতে মামা বলল, কি আর বলবো, আমার মেয়ের থেকেও তোমাকে আরো হ্যান্ডসাম লাগছে। এত সুন্দর সুদর্শন একটা ছেলে নিজেকে এভাবে কেন লুকিয়ে রাখে? এটা কিন্তু ঠিক না। নিজের ভিতরে কিছু পরিবর্তন নিয়ে এসো, ঠিক আছে? অনামিকা তো আমায় দেখে হা হয়ে তাকিয়ে আছে। আমি ইশারা করে বললাম, যাবি নাকি আজকে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবি? অনামিকা আমার কথা শুনে বলল, ও হ্যাঁ, সরি। তবে এত সুন্দর একটা ছেলে রেখে যে মেয়ে অন্য কাউকে চয়েস করে নেয়, তার মতো বোকা মেয়ে আমি মনে করি পৃথিবীতে একটাও নেই। টাকা পয়সা দিয়ে কি হবে? কিছু হবে না যদি সুন্দর মনের একটা মানুষ পাশে না থাকে। হয়েছে বোন, তোমাকে আর কিছু বলতে হবে না, এখন চলেন। তুই যদি আমাকে আর কখনো বোন বলিস না, তাহলে আমি আর জীবনে তোর সাথে কথা বলবো না। তুই যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? যদি এখানে থাকার ইচ্ছে হয় তো থাক, আমি অফিসে যাই। অনামিকা ওর বাবার কাছ থেকে চাবি নিয়ে বলল, আরে যাবো তো, এত রাগ দেখাস কেন? আমি বাসা থেকে বের হয়ে গেলাম। অনামিকা বাইরে এসে গাড়ির ভেতরে বসে আমাকে বলল, কি হলো, ভেতরে আসবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? গাড়ির দরজা খুলে দেবে কে রে? আমি কি দরজা খুলে দেব? আমার কথা শুনে অনামিকা এক হাত দিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, যেভাবে বলছিস মনে হচ্ছে যেন তুই দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলে তো বেশ ভালোই তো। আমার সাথে কত কত গাড়ি থাকতো, তুই তো আমার সাথে কথা বলতে লাইনে দাঁড়িয়ে থাকতি। এত শখ করে লাভ নেই, যা হতে পারবি না তা আর বলিস না। এখন চুপচাপ গাড়িতে ওঠ। অনামিকার পাশে বসে বললাম, তুই গাড়ি ড্রাইভিং করবি? আমাকে মারবি না তো আবার? এখনো তোরে বিয়ে করতে পারিনি, আর
আমি আমার জামাইকে মারবো কেন? অনামিকা, আমি তোরে কতবার বলছি এসব উল্টা কথা আমার সামনে বলবি না। আমার এসব শুনতে একদম ভালো লাগে না। আমার সাথে থাকতে থাকতে দেখবি একদিন সবকিছু ভালো লাগবে। ভালো একটা ছেলে দেখে প্রেম কর। আমি যেটা একবার হারিয়ে ফেলেছি সেটা আর কখনো আমার জীবনে ফিরে আসবে না, তুই বললেও না। চ্যালেঞ্জ কর আমার সাথে তুই। থাক বাবা, তোর মতো তুই গাড়ি চালা। অনামিকা গাড়ি চালাচ্ছে আর একা একাই কথা বলছে, আমি শুধু হুহা করছি। গাড়ি পার্কিং করে কলেজের মাঠে চলে গেলাম। মাঠের ভেতরে যেতেই কোত্থেকে যেন একটা পিচ্চি মেয়ে দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, আঙ্কেল চকলেট খাবো। পিচ্চি মেয়েটাকে দেখে আমি নিচে বসে বললাম, মামনি তোমার আম্মু কোথায়? এভাবে একা একা ঘোরাঘুরি করছো, যদি হারিয়ে যাও। না আঙ্কেল, আমি হারাবো না। আমি সব কিছু চিনি, আপনি জানেন না। এখন আমাকে চকলেট দেন, আমি চকলেট খাবো। মেয়েটাকে কোলে নিয়ে বললাম, এখান থেকে তো দোকান অনেক দূরে, তোমাকে কিভাবে চকলেট এনে দেবো বলো? এই, আপনি আমাকে কোলে নিয়েছেন কেন? তাড়াতাড়ি আমাকে নামান। আমার আম্মু বলেছে আমি যেন অপরিচিত কারোর কোলে না যাই। ও মা, তাই নাকি? আমি তো তোমার পরিচিত, তুমি না আমাকে আঙ্কেল বললে। ও তাই তো, আমার মনেই ছিল না। এ কথা বলে মেয়েটা আমার মাথায় হাত দিয়ে বলল, আমি কেন বারবার ভুলে যাই, ইস। পিচ্চি মেয়েটার কাহিনী দেখে আমি হাসি দিয়ে বললাম, আমার সাথে ক্লাসে যাবে তুমি? না, আমি এখন আমার আম্মুর কাছে যাব। আমাকে চকলেট কেনার টাকা দেন। আমি অনামিকাকে বললাম, টাকা দে তো ওকে, পরে আমি তোকে দিয়ে দেবো। পিচ্চি মেয়েটা আমার সাথে অনামিকাকে দেখে বলল, আন্টি কিন্তু খুব সুন্দর, আপনার সাথে ভালো মানিয়েছে। আরে উনি তোমার আন্টি না, আমার বান্ধবী। এ কথা বলতে অনামিকা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, তোমার আঙ্কেল খুব খুব খারাপ, আমাকে একটু ভালোবাসে না। হঠাৎ করে একটা মেয়ে এসে পিচ্চি মেয়েটাকে বলল, রাইসা, তোমার আম্মু তোমাকে ডাকছে। আর কতবার তোমাকে বলছি বাহিরে কারো সাথে কথা বলবে না, এখন চল। তাহলে পিচ্চি মেয়েটার নাম রাইসা? নামটা কিন্তু খুব জোস। রাইসা আমার কোল থেকে নেমে বলল, আঙ্কেল তাহলে আমি গেলাম, কেমন? আপনার সাথে পরে কথা হবে, যাওয়ার আগে কিন্তু আমার সাথে দেখা করে যাবেন। আচ্ছা মামনি, ঠিক আছে, তুমি এখন তোমার আম্মুর কাছে যাও। মেয়েটা যাওয়ার পর অনামিকা বলল, সত্যি মেয়েটা কিন্তু খুব কিউট। কি বলিস তুই? তবে আমাদের স্বামী স্ত্রী ভাবছে, আহা আমার চেয়ে কতটা ভালো লাগছে। আমাদেরও যদি এরকম একটা মেয়ে হতো তাহলে খুব ভালো হতো, কি বলিস? বসে বসে শুধু তুই স্বপ্ন দেখ, এটাই ভালো। এখন ক্লাসে যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ চল, আমার তো মনেই নেই, রাইসাকে দেখে সবকিছু ভুলে গেছি। অনামিকার সাথে সরাসরি ক্লাসে চলে গেলাম। গিয়ে একেবারে সবার পেছনে বসলাম। ক্লাসে আমার বয়সটা হালকা একটু বেশি বেশি লাগতেছিল, এই জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। চুপচাপ বসে আছি, কখন ক্লাসে টিচার আসবে সে অপেক্ষা করছি। তবে এতদিন পর আবার বইয়ের সাথে দেখা হলো। এর মাঝে ক্লাস টিচার চলে এলো। সবার সাথে আমিও দাঁড়িয়ে সালাম দিলাম। তবে ক্লাস টিচারের উপর নজর পড়তেই আমার ভেতরে সব কিছু যেন ভূমিকম্পের মতোই কম্পন সৃষ্টি হয়েছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। আমি ভাবতে পারিনি এতদিন পর আমি আবার রিয়াকে এখানে দেখব, তা আবার নিজের ক্লাসের টিচার হিসেবে। মনের ভিতর আলাদা রাগ ক্ষোভে চোখ থেকে পানি পড়তে লাগলো। এতদিন পর ওকে দেখছি, কোনোভাবে চোখের পানি আটকাতে পারছি না। আমি জানতাম কোনো একদিন ওর সাথে আমার রাস্তায় দেখা হবে, তবে এভাবে যে ওর সাথে আমার দেখা হবে সেটা কখনো ভাবিনি। যারা একসময় মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, আর আজকে সে আমার চোখের সামনে। আমি ক্লাসে বসে থাকতে পারছি না ঠিক মতো, কোনো কথাও বলতে পারছি না, শুধু চুপচাপ বসে বসে কান্না করছি। এতদিন পর ওকে কেন আমি এখানে দেখলাম? ওকে তো আমি দুচোখে কখনো দেখতে চাইনি, কিন্তু আজকেও আমার চোখের সামনে। 4 বছর পর আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে এখানে দেখলাম। মনের আবেগ যেন কন্ট্রোলই করতে পারছি না কোনোভাবে। অনামিকা আমার হাত ধরে বলল, কিন্তু তুই কান্না করছিস কেন? আমি চোখের পানি মুছে ফেললাম, তাও চোখের থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, অনামিকা আমার সাথে কোনো কথা বলিস না প্লিজ, আমি তোর কথা জবাব দিতে পারবো না, প্লিজ কোনো কিছু বলিস না তুই। এর মাঝে রিয়া বলল, এই মেয়ে, তুমি কথা বলছো কেন? দাঁড়াও তো, তুমি, তোমাকে দেখে নতুন মনে হচ্ছে। রিয়ার কণ্ঠ শুনে বুঝলাম ও সব কিছু আগের মতোই আছে। তবে রিয়া যদি আমার সাথে বেমানি না করতো তাহলেও আমার বউ থাকতো, আর এখনও অন্য কারো বউ। আমার এতটা কষ্ট হচ্ছে যা বলার বাইরে। কেন আমি ওকে আমার চোখের সামনে দেখলাম? আমি একা ছিলাম, কোনো টেনশন ছিল না, এটাই তো আমার কাছে বেশ ভালো ছিল। রিয়া কেন আমার সামনে এলো? সবসময় কি আমার সাথে এমন হওয়ার দরকার ছিল? তবে রিয়ার কথা শুনে অনামিকা দাঁড়িয়ে বলল, জি ম্যাডাম, আমি এই ক্লাসে আজকে নতুন এসেছি। আসলে আমার বন্ধু একটু কান্না করছিল তো, এই জন্য ওকে সান্ত্বনা দিচ্ছিলাম।
অনামিকার মুখ থেকে এই কথা শুনে রিয়া আমাকে বলল, এই ছেলে, তুমিও দাঁড়াও। আর লজ্জা করে না ক্লাসে এসে কান্না করো? দেখে তো সবার থেকে আলাদা মনে হচ্ছে যেন 5-6 বার একই পরীক্ষায় ফেল করেছো। আমি চোখের পানি মুছে রিয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। তবে রিয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার মুখে মাস্ক থাকার কারণে চিনতে পারছে না, কিন্তু এই কথাই আছে না, পুরাতন কাউকে সামনে দেখলে মনের আবেগ কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। তাও কোনো মতে চোখের পানি আটকে রাখলাম। এর মাঝে রিয়া বলল, এই ছেলে, তুমি মুখের মাস্ক খুলো তো একটু। আর তোমার নামটা কি বলো? আমি কাঁপা কাঁপা হাতে মুখের মাস্কটা খুলে বললাম, জি ম্যাডাম, আমার নাম লাদেন। এ কথা বলতে রিয়া খপ করে চেয়ারে বসে পড়ল। যে মানুষটাকে উনি নিজ হাতে গুলি করে মেরেছে, হয়তো চিন্তা করছে যে কীভাবে সে বেঁচে আছে। হ্যাঁ রে, বেঈমান মানুষ, চেহারা দেখলে এখন রাগ হয়। তবে আমাকে অবাক করে দিয়ে দেখি রিয়া কান্না করছে। বুঝলাম না ও আবার কান্না করছে কেন। ও তো বেইমানি করে আমার সাথে খুব মজা নিয়েছে, তাহলে আজকে আমাকে দেখে কান্না করছে কেন? এর মাঝে 2টা ছেলে ভেতরে ঢুকলো। একটা গ্লাস নিয়ে আমাদের সামনে এসে বলল, তোরা দুজন আজকে এই কলেজে প্রথম আসলি, আমাদের সালাম দিয়েও ক্লাসে আসলি না, এর জন্য কতটা শাস্তি পেতে হবে তো জানিস? ছেলেটার কথা শুনে অনামিকা বলল, ক্লাসে ম্যাডাম আছে, এরপরেও তুমি কিভাবে ওনার সামনে বেয়াদবি করছো? অনামিকার কথা শুনে ছেলেটা বলল, আমি ক্লাসে আসলে কেউ কথা বলবে না, যদি তিনি টিচারও হয় তাও কিছু বলবে না। এ কথা বলে ছেলেটা গ্লাসের পানির মাঝে থুথু দিয়ে আমার হাতে গ্লাসটা দিয়ে বলল, এই গ্লাসের পানিটা খেয়ে নে, আমি কিছু করার আগে, নইলে তোর সাথে এখন খুব খারাপ কিছু হবে। আমি গ্লাসটা হাতে নিয়ে রিয়ার দিকে তাকালাম। তবে রিয়া শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মনের ভিতর আলাদা একটা আবেগ কাজ করছিল, কিন্তু ওর তাকানো দেখে আমার রাগে শরীর ফেটে যাচ্ছে। গ্লাসটা হাতের মুঠোয় জোরে চেপে ধরেই হাতের মাঝে গ্লাসটা ভেঙে ফেললাম। কাছের টুকরো হাতের ভেতরে ঢুকে হাত থেকে রক্ত বেরোচ্ছে। রাগে শরীর ফেটে যাচ্ছে আমার। আর রাগের কারণে কি করেছি আমি নিজেও বলতে পারছি না। ছেলেটা ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, গ্লাসটা ভেঙে ফেললি তুই? তোর তো সাহস কম না। আমি চোখ লাল করে বা হাত দিয়ে ছেলেটার কলার চেপে ধরে একেবারে শূন্য তুলে বললাম, কুত্তার বাচ্চা, এতদিন পর আমার সামনে এসে বলিস আমি তোর দেহ থুথু খাবো? আমাকে কি সে আগের ছেলে মনে হয় যে তোর পিছনে আমি ঘুরে ঘুরে বলবো আমাকে ছেড়ে যেও না তুমি? কেটে একেবারে টুকরো টুকরো করে রেখে দেবো শালা। রিয়া হয়তো ভালো করে বুঝতে পারছে যে আমি কথাগুলো কাকে বলছি। অনামিকা আমার হাত টেনে ধরে বলল, প্লিজ ছেলেটাকে ছেড়ে দে, মারা যাবে ও, প্লিজ লাদেন ছেড়ে দে। অনামিকার কথা শুনে ছেলেটাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আর আগে বললাম, কিছু কিছু মানুষ দেখলে মন চায় প্যান্ট খুলে মুখের মাঝে হিসু করে দেই। নষ্টা শালি কোথাকার। ছেলেটা দাঁড়িয়ে বলল, আমার গলা ধরলি তুই? দেখ তোর আমি কি অবস্থা করি। একথা বলে ছেলেটা ক্লাস থেকে বের হয়ে চলে গেল। অনামিকা আমার হাত ধরে কান্না করতে করতে বলল, তোর হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে, প্লিজ তুই হাসপাতালে চল। আমি নিচে বসে বা চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, যাকে আমি দু চোখে দেখতে চাই না সে আমার সামনে আসছে। একবার আমার বুকে গুলি করেছে, আমি মরিনি দেখে আবার আসছে আমাকে একেবারে পুরোপুরি মেরে ফেলার জন্য। কেন আমার সাথে বারবার এমন হয় অনামিকা? আমি তো শান্তিতে থাকতে চাই, ওরা বারবার এসে আমার শান্তি কেড়ে নিতে চায়। এর মাঝে রাইসা ভেতরে এসে রিয়াকে আম্মু বলতে বলতে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি চকলেট খাবো, আমাকে চকলেট এনে দাও। তার মানে রিয়ার একটা মেয়ে আছে আর রাইসা ওর মেয়ে। কিছুক্ষণ আগেই তো আমি ওর সাথে কথা বলেছি। কষ্টের পরিমাণটা যেন আরও বেড়ে যেতে লাগলো। মানুষ মানুষকে কষ্ট দিয়ে কীভাবে সুখে থাকতে পারে এটাই আমি বুঝি না। অনামিকা দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি হাসপাতালে চল, তোর হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। এসব রক্ত কিছু না। যদি রক্ত বের হতে হতে আমি ক্লাসের ভিতরে মারা যেতে পারতাম, তাহলে অনেকেই ছিল যারা আমার মৃত লাশ দেখে খুব খুশি হতো, আর ওরা এর জন্যই হয়তো অপেক্ষা করছে। আমি দাঁড়াতে রাইসা আমার দিকে একবার তাকিয়ে বলল, আপনি তো সকালে সেই আঙ্কেল, তো আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? রাইসা রিয়াকে বলল, আম্মু, আঙ্কেলের হাত থেকে রক্ত বেরোচ্ছে কেন? রাইসার কথা শুনে রিয়া চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ করে ক্লাসের ভেতরে পুলিশ ঢুকে আমাকে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে, যাওয়ার আগে হাসপাতাল থেকে হার্ট ট্রিটমেন্ট করে নিব, এখন আমাদের সাথে চলেন। পুলিশের কথা শুনে অনামিকা বলল, আমার বন্ধুর অপরাধটা কি যে আপনি তাকে নিতে এখান পর্যন্ত আসছেন? অনামিকার কথা শুনে একজন পুলিশ কনস্টেবল বলল, প্রথমত হলো ও একটা ছেলেকে মারতে চেষ্টা করছে, আর দ্বিতীয়ত হলো ও ক্লাস টিচারের সাথে বেয়াদবি করেছে। ওনার মুখের অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে এই ছেলে ওনার সাথে বেয়াদবি করেছে, কিন্তু উনি আমাদের বলতে ভয় পাচ্ছেন। আগে চাল আমার সাথে, আমরা তোরে ভালো করে বুঝিয়ে দিব বেয়াদবির কি শাস্তি হতে পারে।
আমাকে ক্লাস থেকে টেনে বের করছে। আর রিয়া শুধু সে আগের মতোই আমার দিকে চুপচাপ তাকিয়ে আছে। তবে রিয়ার একটা বাচ্চা আছে। সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে অনেক অনেক পরিবর্তন হয়েছে। আমাকে হাসপাতালে নিয়ে হাতের ট্রিটমেন্ট করিয়ে থানায় নিয়ে যাওয়া হলো। থানার ভিতরে গিয়ে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে যাকে একটু আগে আমি মারতে চেয়েছিলাম। আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে আমার হাত পা বেঁধে ফেলা হলো। আর আমাকে অবাক করে দিয়ে ছেলেটা একটা লাঠি নিয়ে আমাকে মারতে এলো। আমি এতটুকু বুঝতে পেরেছি যে পুলিশের সাথে ছেলেটার কত ভালো সম্পর্ক আছে। আমার সামনে ছেলেটা এসে বলল, আমাকে মারতে চেষ্টা করেছিস, এখন তোরে বাঁচাবে কি? সময় নষ্ট না করে আমাকে মার, আর যদি 5 মিনিট লেট হয় তাহলে আমাকে তুই শুয়েও দেখতে পারবি না। ছেলেটা বলল, ও মা, তাই নাকি? তুই কি এমপির পোলা যে তোরে এখান থেকে তোর বাবা ছাড়িয়ে নিয়ে যাবে? এই থানার ওসি হলো আমার বাবা, আর যে কলেজে তুই মারামারি করলি না, সেই কলেজের প্রিন্সিপাল হলো আমার চাচা। এখন বুঝ আমার কতটা ক্ষমতা আছে। আর তুই কি না আমাকে মারতে আমার গলা চেপে ধরেছিস? আজকে তো তোরে। ছেলেটাই কথা বলতেই একজন উকিল এসে জেলের বাইরে থেকে কয়েকটা পিক তুলে বলল, কোন থানায় আছে যে পুলিশ ছাড়া অপরাধীকে অন্য কেউ শাস্তি দেয়? আমিও তাই দেখতে চাই। এ কথা বলেই উকিল ওসির কেবিনের দিকে যেতে লাগলো। অনামিকা বাহির থেকে বলল, তুই কোনো চিন্তা করিস না, তোর কিছু হবে না। আমি বাবাকে এখানে নিয়ে আসছি। এর মাঝে আবার ওসি ভিতর থেকে বের হয়ে জেলের দরজা খুলে ছেলেটার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, হলি তো এক ভণ্ড, আর তোর জন্য এখন আমার চাকরি চলে যাচ্ছিল। এখন থেকে যা বলছি। আর বাবা, তোমাকে বলছি সরি। হ্যাঁ, এখন তুমি যেতে পারো। সব কিছু মিটমট করে থানা থেকে বের হলাম। গাড়িতে বসার পর মামা বলল, অনামিকার কাছ থেকে আমি সব কিছু শুনেছি, হঠাৎ করে এত রেগে যাওয়ার কারণ কি? মামা, আমি আগেই বলেছিলাম আমার এসব পড়াশোনা ভালো লাগে না, এজন্য তো আপনাকে অফিসের কাজে সাহায্য করি। আর ওখানে আমার কোনো দোষ ছিল না। অনামিকার কাছ থেকে সব কিছু তো শুনেছেন। এই ছেলেকে তুমি হয়তো চিনো না, সকল পাওয়ার আছে ওর কাছে, তাই যা করবে একটু ভেবে চিন্তে করবে। জীবনে বহু অত্যাচার সহ্য করেছি, হয় নিজে মরবো, আর না হয় আমার সাথে যারা লাগতে আসবে তাদের মারবো। আমার মুখের ওপর কথা বলছো যে হঠাৎ করে? দেখো বাবা, আমি তোমার ভালোর জন্য বলছি, আর তুমি। সরি মামা, আমার ভুল হয়ে গেছে। অনামিকা এবার ওর বাবাকে বলল, আরে বাবা, এত চিন্তা করতে হবে না, আমি আছি না, ওর সাথে কিছু হবে না। আর আজকে ও যা করেছে বেশ ভালো করেছে আমি মনে করি। এই নিয়ে তুমি আর কোনো কথা বলবে না। বাসার সামনে এসে সরাসরি রুমে চলে গেলাম। মানলাম মামা আমার বিপদের সময় পাশে ছিল, তাই বলে যে ওনার সকল কথা আমার শুনতে হবে এমনটা তো নয়। অনেক হয়েছে, আর না, এখন নিজের ইচ্ছায় চলবো, মন যা চাই তাই করব। আমি তো ওনার সাথে একই অফিসে কাজ করি, কিন্তু কখনো ওনার মুখের উপর কথা বলিনি। মামা জানে আমি ওনাকে কতটা সম্মান করি, তাই বলে এই না যে সবসময় ওনার কথা আমাকে শুনতে হবে। আর আমি এখানে ফ্রি থাকি না, ওনাকে তো আমি কাজ করে দিই নাকি। এখন আমাকে একটা বাসা খুঁজতে হবে। এই বাসা আমি খুব শীঘ্রই ছেড়ে দেব। বিছানায় হাত পা ছেড়ে বসে গেলাম। হঠাৎ করে আমার চোখের সামনে রিয়ার চেহারা ভেসে উঠল। আচমকা যে রিয়া আমার সামনে চলে আসবে এটা আমার জানা ছিল না। তাও আবার উনি আমার ক্লাস টিচার। আগে এক সময় হয়তো রিয়া আমার গার্লফ্রেন্ড ছিল, আর এখন হয়েছে এক্স গার্লফ্রেন্ড। তবে এখন ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর স্বামী আছে, বাচ্চা আছে। তবে রিয়ার জায়গায় যদি আমি অন্য কোনো মেয়ের সাথে প্রেম করে এসব করতাম, তাহলে সারা জীবন সেই মেয়ে আমার পায়ের কাছে পড়ে থাকতো। সবাই তো আর ভালোবাসার মর্ম বোঝে না। ওই কথাই আছে না, মুখ দেখে কি আর মানুষ চেনা যায়? মানুষ বড় বহুরূপী, মুখ দেখে কি বলা যায়? দরজা ঠেলে অনামিকা ভেতরে ঢুকে বলল, কিরে বসে বসে কি চিন্তা করিস? কাপড় চেঞ্জ কর। অনামিকাকে দেখে বললাম, ভালো লাগছে না রে। অনামিকা আমার সামনে এসে একটা চেয়ার টেনে আমার সামনে বসলো। আমার মাথার চুল ধরে বলল, এত লম্বা চুল কেন তোর? এই চুল কেটে ফেলবি, একটু বস তুই, আমি আসছি। এই কথা বলে অনামিকা ওয়াশরুমে চলে গেল। একটু পর বের হয়ে আসলো, তবে ওর ওড়না পানিতে ভিজিয়ে এনেছে মনে হচ্ছে। আবার আমার সামনে বসে অনামিকা বলল, কোনো কথা বলবি না, চুপচাপ বসে থাক। অনামিকা আমার হাত পা ওর ওড়না দিয়ে মুছে দিতে দিতে বলল, আমাকে তোর পছন্দ নয় তো ঠিক আছে, আমি কি কখনো তোকে জোর করেছি? বলেছি আমাকে তুই পছন্দ কর, আমাকে তোর বিয়ে করতে হবে, এসব নিয়ে কখনো আমি তোরে জোর করব না। তুই যেমন অন্য কাউকে মন দিয়ে সব কিছু হারিয়ে এখন একা হয়ে গেছিস, আর বললি যে জীবনে কাউকে বিয়ে করবি না, আমার অবস্থা ঠিক তেমন হয়েছে। দেখ, আমি তোরে বলি, প্রথম দেখাই আমার তোরে পছন্দ হয়ে গেছে। আর ভালোবাসা হয় মন থেকে। কখন যে আমাদের কাকে পছন্দ হয়ে যায় এটাই তো আমরা বলতে পারি না। ভালোবাসার কোনো রং বা আকার নেই, এটা হলো মনের আবেগ। তোর প্রতি
যেমন আমার আলাদা একটা অনুভূতি আসে, সেটা আর কারো প্রতি আসে না। এটাই হয়তো ভালোবাসা। আমাকে তোর বিয়ে করতে হবে না, দরকার হলে সারা জীবন আমিও তোর মতোই একা থাকবো। যদি মা ডাক শুনতে হয় তাহলে হাসপাতাল থেকে একটা বাচ্চা নিয়ে আসবো, তবে তোর ভালোবাসা পাবো না এটা কোনো বিষয় না আমার কাছে। তোর সামনে দেখতে পারলেই আমার মন ভরে যায়, কিছু করা লাগবে না তোর। অনামিকার কথা শুনে বুঝলাম যে ও কতটা গভীরে চলে গেছে। এজন্য আমি বললাম, দেখ অনামিকা, তুই তো আমার বিষয়ে সব কিছু জানিস, আর এসব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি একাই ভালো আছি। আমি তোরে কি কখনো এসব নিয়ে বিরক্ত করছি? শুধু মনের ভাব প্রকাশ করছি। ভালোবাসা প্রকাশ করা কি অপরাধ? হ্যাঁ বুঝলাম, তাও তোরে বলছি, ভালো ছেলে দেখে বিয়ে করে নে। আমাকে তুই এই কথা বলিস, তাহলে তুই কেন একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারিস না? আমাকে দিয়ে এসব কখনো হবে না রে, আমাকে দিয়ে এসব কখনো হবে না। আমার মন থেকে ভালোবাসা একদম উঠে গেছে। আর এটা কোনো সিনেমা না যে ভালোবাসা বারবার আসবে। বাদ দে এসব এখন। এখন বল, তখন এভাবে কান্না কেন করছিলি? এসব নিয়ে তুই কোনো প্রশ্ন করবি না। আমি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি না তোরে। তোর এসব বলা লাগবে না আমাকে, আর আমি এসব জানতেও রাজি না। তবে আমার এক কথা, তুই আমার সামনে কান্না করতে পারবি না। আমি কি কখনো তোরে বলছি আমাকে তুই একটু ভালোবাসা দে বা আমাকে তোর বিয়ে করতেই হবে? আমি তো তোরে এত প্যারা দেই না, তাহলে তোর কান্না করতে হবে কেন? আমার সামনে তুই কান্না করলে আমার কলিজা ফেটে যায়। তুই বুঝিস না কেন বলতো? আচ্ছা বাবা, আর কান্না করব না। এই নিয়ে তুই আর মন খারাপ করিস না, ঠিক আছে? মনে থাকে যেন আমার কথা। আচ্ছা অনামিকা শোন, বল। একটা ভালোবাসা দেখিস তো, অনেক তো হয়েছে এখানে থাকা, আর কত বল। আমার কথা শুনে অনামিকা রাগ করে উঠে চলে গেল। ও আবার রাগ করে কেন উঠে চলে গেল এটাই তো বুঝলাম না। তবে আমার এখন আর এখানে বসে থাকলে হবে না, আমাকে এখন আবার কাজে যেতে হবে। কাপড় চেঞ্জ করে রুম থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসের কাজ শেষ করতে করতে একদম রাত হয়ে গেল। বাসায় গিয়ে শুনে অনামিকা নাকি ঘুমিয়ে গেছে। ভেবেছিলাম ওর সাথে একটু আড্ডা দিব, তার হলো না। তবে অনামিকার উপরে আমার একটু মায়া কাজ করে না। আমিও কাউকে ভালোবেসে এসব কথাই বলেছিলাম, বিনিময়ে শুধু আঘাত পেয়েছি আর কিচ্ছু না। এজন্য এখন আর আমার এসব ভালোবাসার উপর বিশ্বাস নেই। আমার জানা মতে ভালোবাসা বলতে কোনো শব্দ নেই, যা আছে সব বেইমানি আর মন নিয়ে খেলা। এজন্য আমি সবসময় বলি, ভালোবাসা আজব জিনিস, মন নিয়ে খেলে। ভালোবেসে অবহেলিত হই, এটাই আজকালকার লীলা খেলা। রাতের খাবার খেয়ে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে মামির ডাকে ঘুম ভাঙলো। মামি আমাকে বলল, বাবা, সময় তো অনেক হয়ে গেছে, কলেজে যাবে না? অনামিকা দাঁড়িয়ে আছে। আরও আগে ডাক দেবেন না মামি? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। মামি যাওয়ার পর ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রুম থেকে বের হয়ে নিচে গিয়ে দেখি অনামিকা রেডি হয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে বললাম, এখন চল, আর আমাকে ডাক দিবেন আরও আগে। কিন্তু অনামিকা আমার সাথে কোনো কথা বললো না। পেছন থেকে মামি বলল, বাবা, নাস্তা করে যাও। পরে করে নেব, আপনি চিন্তা করবেন না। গাড়িতে বসার পর অনামিকা চুপচাপ গাড়ি চালাতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি ম্যাডাম, রেগে আছেন যে? কথা বলবেন না আমার সাথে? তাও অনামিকা আমার সাথে কথা বলছে না। বুঝলাম ম্যাডাম সত্যি অনেক রাগ করেছে। আমি দেখতে চেয়েও কতক্ষণ আমার সাথে কথা না বলে থাকতে পারে। কলেজের সামনে গাড়ি রেখে অনামিকা জোরে জোরে হেঁটে ক্লাসে চলে গেল, আমাকে রেখেই। আমি আর করব কি, এজন্য চুপচাপ হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। ক্লাসের ভেতরে যাব, তখন পিছন থেকে রাইসা কান্না করতে করতে এদিকে আসছে দেখলাম। ওকে দেখে আমার একটু মায়া লাগলো, কিন্তু পরে মনে পড়ে গেল ও তো রিয়ার মেয়ে, ওর সাথে এত মায়া মায়া ভাব করলে চলবে না। ক্লাসে চলে যাব, তখন পেছন থেকে আবারও রাইসা কান্না করতে করতে বলল, আঙ্কেল, আমি আপনাকে দেখে এখানে আসছি আর আপনি চলে যাচ্ছেন? রাইসার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। ওর মা হয়তো আমার সাথে বেমানি করতে পারে, কিন্তু পিচ্চি মেয়েটার তো কোনো অপরাধ নেই। আমি দাঁড়িয়ে রাইসাকে কোলে নিয়ে বললাম, মামনি, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আমাকে বলছি চকলেট দেওয়ার জন্য, কিন্তু আম্মু আমাকে চকলেট দেয় নাই, বলে চকলেট খেলে নাকি দাঁতে পোকা হবে। আর তিনি আমাকে মেরেছেন, আমি আর ওনার কাছে যাবই না। আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? খুব রাগ করেছি আমি ওনার ওপর। আচ্ছা আম্মু, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, কোনো চিন্তা করবে না। এখন চলো তোমাকে চকলেট কিনে দেই। সত্যি আপনি আমাকে চকলেট কিনে দিবেন? আপনি কিন্তু খুব ভালো। মনে মনে বললাম, মেয়েটার মাঝে তো রিয়ার চেহারার কোনো মিল নেই। এরপরেও কিভাবে রাইসা রিয়ার মেয়ে হয় কি জানি বাবা, আমি কিছু বলতে পারি না। এইসব রাইসাকে নিয়ে মাঠের মাঝামাঝি যেতেই পিছন দিকে যেন চিৎকার দিয়ে বলল,
তোরা কে কোথায় আছিস দেখে যা, রিয়া ম্যাডামের বাচ্চা নিয়ে এই ছেলেটা পালিয়ে যাচ্ছে। একথা বলতে কয়েকটা ছেলে এসে আমার কোল থেকে রাইসাকে কেড়ে নিয়ে আমাকে মারতে লাগলো। হঠাৎ করে রিয়া অফিস রুম থেকে দৌড়ে এসে সবাইকে থামিয়ে বলল। কি হয়েছে? সবার আগে রাইসা কান্না করতে করতে বলল, আম্মু, আঙ্কেল আমাকে চকলেট কিনে দিবে বলে আমাকে নিয়ে যাচ্ছিল, আর ওনারা এসে আঙ্কেলকে মেরেছে। ওনারা খুব খারাপ আম্মু। আমি ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে চিনে ফেলেছি। এটাই তো ওসির ছেলে, যে জেলের ভেতর আমাকে মারতে না পেয়ে এই নাটক সাজিয়েছে। আমি ছেলেটার দিকে তাকিয়ে বললাম, আমার মরার কোনো ভয় নেই। প্রতি সময় প্রতি মিনিটে আমি মরি আবার জীবিতও হই। পারবি তো আমার সাথে? মাথায় রাখিস কিন্তু এই কথাটা। এর মাঝে অনামিকা এসে আমার হাত ধরে বলল, এখান থেকে চল, তুই ঝামেলা করে লাভ নেই। অনামিকা এটা বলতে পিয়ন এসে বলল, এই ছেলে তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে, তাড়াতাড়ি যাও। আমি তো বুঝেই গেছি কেন আমাকে ডাকছে। অনামিকাকে বললাম, তুই ক্লাসে গিয়ে বস, আমি আসছি। অনামিকা আমার হাত ধরে ভয়ে ভয়ে বলল, প্লিজ কোনো ঝামেলা করিস না আবার। আচ্ছা ঠিক আছে তুই যা। রিয়ার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম, যত সব নষ্ট মহিলা, দেখলে দিনটা একদম মাটি হয়ে যায়। কথা বলে আমি প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। আমার পেছন পেছন রিয়া আসতে লাগলো। তবে রাইসা আমাকে পেছন থেকে ডাকছে, কিন্তু আমি চুপচাপ সামনে হেঁটে যাচ্ছি। প্রিন্সিপালের রুমে যেতেই দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে প্রিন্সিপাল বলল, জানতো সুমন আমার ভাতিজা হয়, ওর সাথে লাগতে আসলে এই কলেজে পড়াশোনা করতে পারবে না। পেছন থেকে রিয়া এসে বলল, কিন্তু স্যার, ওর কোনো দোষ নেই, ও তো। রিয়া কিছু বলার আগেই আমি সুমনের দিকে তাকিয়ে বললাম, সরি, মাফ করে দিন, ভুল হয়ে গেছে, আর কখন এসব হবে না। আর স্যার, সরি, আমার ভুল হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুমি যেতে পারো। রিয়া আমার দিকে অবাক হয়ে শুধু তাকিয়ে আছে, হয়তো চিন্তা করছে আমি ভুল না করে কীভাবে ওর কাছে মাপ চাইলাম। তবে এসব করেছি শুধু অনামিকার জন্য। প্রিন্সিপালের রুম থেকে বেরোতেই পিছন থেকে রিয়া বলল, লাদেন, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি তাও হেঁটেই চলে যাচ্ছি। তবে পিছন থেকে এবার আইসা বলল, এই আঙ্কেল, আমার আম্মু আপনাকে ডাকলো না? দাঁড়ান বলছি, আর একদম মেরে ফেলবো। রাইসার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আর মাথা নিচু করে বললাম, জি ম্যাডাম, বলেন কি বলবেন। আমার হাতে তেমন কোনো সময় নেই। 5 মিনিট, একটু রুমে চলো, তোমার সাথে কথা আছে। রাইসা আম্মু, তুমি এখানে দাঁড়াও, কাউকে ভিতরে আসতে দিবে না, ঠিক আছে? কথা বলে রিয়া টান দিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে যাওয়ার পর রিয়া বলল, তুমি বেঁচে আছো? তোমাকে দেখে যে আমার কতটা ভালো লাগছে বলার বাহিরে। এতদিন পর মনের ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। আমি তো ভাবছিলাম। আমি চোখ লাল করে রিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে গলা ধরে বললাম, এই কুত্তার বাচ্চা, আমার নাম তুই মুখেও নিবি না। মন চাইছে কি জানিস, প্যান্টটা খুলে তোর মুখে ইস্যু করে দেই। তোর দেখলে আমার ঘৃণা লাগে, থুথু দেই আমি তোর মুখে। এখানে তুই আমার ক্লাস টিচার, এজন্য হয়তো ক্লাসে তোরে সম্মান করি, নইলে। রিয়াকে ছেড়ে শরীরে যত শক্তি ছিল সবটা দিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিলাম আর বললাম, স্বামী সন্তানে সুখে থাক, আর আমার সাথে যে বেইমানি করেছে সে যেন সুখে না থাকতে পারে। তোরে আমি দুঃসুখে দেখতে পারি না, আমাকে আর কখনো বিরক্ত করবি না। কথা বলে আমি ফিরে চলে যাচ্ছি। তখনই রিয়া আমার হাতটা ধরে কান্না করতে করতে বলল, আমাকে যত ইচ্ছা মারো, তাও আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার কথাটা তো শোনো তুমি একবার, প্লিজ। আমি আবার রিয়ার গলা চেপে ধরে বললাম, আমি তোরে বলছি না আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। যদি কথা বলার চেষ্টা করিস তাহলে তোরে একদম মেরে ফেলবো আমি। তোর মতো তুই থাক, তবে আমাকে একটু শান্তিতে থাকতে দে, এটাই তোর কাছে আমার অনুরোধ। কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। ওর কান্না দেখার সময় আছে নাকি আমার? রুম থেকে বেরোতে রাইসা বলল, আম্মু, তোমাকে বলেছে আমাকে যেন তুমি আর চকলেট না দাও, তাই তো? আঙ্কেল, তুমি জানো আমি চকলেট কতটা পছন্দ করি? আমি হাঁটু ভাঁজ করে নিচে বসে বললাম, তোমার যখন চকলেট লাগবে আম্মু, শুধু আমাকে বলবে, আমি এনে দেব। অপরাধ করেছে তোমার আম্মু, তোমাকে কেন আমি শাস্তি দেবো বলো? রাইসার কপালে একটা চুমু দিয়ে বললাম, তাহলে আসি আম্মু। রাইসা উপরে তাকিয়ে বলল, দেখছো আম্মু, আঙ্কেল কতটা ভালো, আমাকে কতটা আদর করে, যখন যা বলি তাই এনে দেয়। আমি দাঁড়িয়ে দেখি রিয়া শরীরে কাপড় ঠিক করে চোখে চশমা পরে বের হয়েছে, আর ওর গাল লাল হয়ে আছে। বুঝলাম চটটা একটু জোরে দিয়েছি। আমি রাইসাকে বললাম, আম্মু তাহলে আমি গেলাম কেমন? আর কিছু কিছু মানুষ দেখলে শরীর জ্বলে যায়। মানুষ বেইমানি করে ঠিক আছে, তবে জ্যান্ত একটা মানুষকে মেরে ফেলতে পারে, ছি, লজ্জা থাকা দরকার। আর আমি নাকি তখন গরিব ছিলাম। তোমার আম্মুর মতো 5টা বাসা এই শহরে দাঁড়িয়ে কিনে ফেলার মতো ক্ষমতা আছে আমার এখন। তবে আমার মনে কোনো অহংকার নেই। অহংকার থাকলে সব ময়লা আবর্জনার কাছে দাঁড়িয়ে থাকতাম না।
যত সব ফালতু বেইমান মহিলা। কথা বলে আমি সরাসরি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে অনামিকার পাশে বসতেই অনামিকা বলল,